আমরা আজকে যেটা পড়াচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ ম্যাট্রিক্স ও নির্ণায়ক পড়াচ্ছি আমরা, তাই না? পর্ব হচ্ছে এক। আর আজকের যে টপিকস গুলো আছে তার মধ্যে আছে হচ্ছে ম্যাট্রিক্সের ইতিবৃত্ত, ম্যাট্রিক্সের ব্যবহার, তারপর হচ্ছে ম্যাট্রিক্সের যে প্রকাশ ও চিহ্ন, যুক্তি কি, সারি কি, কলাম কি, বা ম্যাট্রিক্সের ক্রমটা কেমন হবে, ম্যাট্রিক্সের আকারটা কি, এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ, বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ম্যাট্রিক্সের প্রকারভেদ, অর্থাৎ এই যে আমরা ম্যাট্রিক্সটা আলোচনা করব, এখানে অনেকগুলো ম্যাট্রিক্স আমি লিখে রেখেছি অলরেডি, দেখতে পাচ্ছ। এই ম্যাট্রিক্সগুলো যদি আমি তোমাদের সামনে লিখতাম অনেক সময় লাগতো, তার চেয়ে বরং আগে থেকে সাজিয়ে রেখে দিয়েছি, তোমরা নিজের মতো করে লিখে নিতে পারবা। সো এই হচ্ছে আমাদের এটা। তো দেখো, তো এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে, সো আমরা প্রথমে ম্যাট্রিক্সের ইতিবৃত্ত দিয়ে শুরু করি। এটা আসলে কিছুই না, এইগুলো পরে বুঝাবো আমি একটু পরে। তো দেখো, প্রথমে আসি আমরা ম্যাট্রিক্সের ইতিবৃত্তটা। প্রথমে আসি আমরা ম্যাট্রিক্সের ইতিবৃত্ত। তো ম্যাট্রিক্সটা কি সেটা যদি বলি, আসলে ম্যাট্রিক্সটাই কি, প্রথমে যদি বলি যে ম্যাট্রিক্সটা কি। আচ্ছা, ম্যাট্রিক্স কি বা ম্যাট্রিক্সের উৎপত্তি কোথায় দেখে সেটা আমরা একটু দেখি। প্রথম হচ্ছে তোমার ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার যে কতগুলি তত্ত্বকে সারি কলাম, কতগুলি তত্ত্বকে সারি কলাম বরাবর, কতগুলি তত্ত্বকে সারি কলাম বরাবর হ্যাঁ সাজালে যে আয়তাকার বা বর্গাকার বিন্যাস পাওয়া যায়, এই যে এটাকে বলি আমরা কতগুলো। আচ্ছা, এখানে আমরা একটু লিখে নেব কতগুলি তত্ত্ব, আমি মুখে বলছি কিন্তু এ করিনি। কতগুলো তত্ত্বকে সারি কলাম বরাবর সাজালে যে আয়তাকার বা বর্গাকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। আচ্ছা, তাহলে এইখানে আশা করি এই তাকেই আমরা বলছি ম্যাট্রিক্স। এখন এখানে একটা কথা বলতে, সারি কলাম দুইটা বিষয় এখানে চলে আসছে, ঠিক আছে? সারি কলাম দুইটা বিষয় এখানে চলে আসছে। তো এটা আমি পরে বলতেছি, এই সারি কলামের মধ্যে আমরা যাবো পরে। তো আমরা ম্যাট্রিক্সের সংজ্ঞাটা আগে লিখে রাখলাম যে কতগুলি তথ্যকে, তথ্য বলতে কি, ধরো আজকে তুমি পড়তে বসছো, তুমি বাংলা কতক্ষণ পড়বে, ইংরেজি পড়বে, এরকম ভাবে তুমি ধরো এক সপ্তাহে একটা রুটিন তৈরি করছো যে প্রতিদিন আমি বাংলা 10 মিনিট 1 ঘন্টা পড়বো, তারপর হচ্ছে আমি পড়বো হচ্ছে ধরো ইংরেজি পড়বো আধা ঘন্টা বা 2 ঘন্টা পড়বো, ফিজিক্স পড়বো 2 ঘন্টা, কেমিস্ট্রি পড়বো 2 ঘন্টা, ম্যাথ পড়বো 2 ঘন্টা। এরকম ভাবে এক সপ্তাহের কত ঘন্টা কোন সাবজেক্ট পড়ছো, এরকম ভাবে একটা প্যাটার্ন তৈরি করছো, একটা রুটিন তুমি তৈরি করে ফেলছো, তাই না? প্রত্যেক দিন শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এরকম 7 দিন দিয়ে তুমি কোন দিন কোন সাবজেক্ট পড়বা সেইভাবে তুমি সাজিয়ে ফেলছো। তো এই যে এরকম একটা তুমি সাজালে, এই সাজানোটাকে আমরা বলতে পারি এরকম একটা প্যাটার্ন, এই যে প্যাটার্নটা তৈরি হচ্ছে, এই প্যাটার্নটাকে কিন্তু আমরা ম্যাট্রিক্স বলতে পারি। আচ্ছা, শুধু এটা না, ধরো যে তুমি একটা কাজ করতে চাচ্ছ, হ্যাঁ অনেক কিছু করা যায় আসলে। ধরো তোমরা পিকনিকে যাবা, এখন পিকনিকে গেলে তোমার এখানে কি আছে দেখো, যে তুমি যে এরকম করো যে কত টাকা করে চাঁদা তুলতে যাচ্ছ, কি কি খাবার তুমি খেতে যাচ্ছ, তোমরা পিকনিকে যাওয়ার পর কি খাবার মেনুটা থাকবে, হ্যাঁ এই খাবার মেনু একটা ধরো একটা কলাম আকারে লিখলা, কে কত টাকা দিচ্ছে সেটা লিখলা, সিরিয়াল নাম্বারটা লিখলা। তো এই যে সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে তুমি লিখলা কি কে কত টাকা করে দিচ্ছে, তারপর হচ্ছে তোমরা কি কি খাবার মেনু কি কি থাকছে, এরকম ভাবে যে সাজালা, এটাও কিন্তু একটা ম্যাট্রিক্সের আওতায় পড়ে। তো মূলত হচ্ছে ম্যাট্রিক্স হচ্ছে তোমার একটা নির্দিষ্ট প্যাটার্ন, সেটা আয়তাকারও হতে পারে, বর্গাকারও হতে পারে। আমাদের বইগুলোতে কিন্তু, আমাদের বইয়ের মধ্যে পাঠ্যপুস্তক যে বইটা আছে আমাদের, সেখানে কিন্তু বলে দেয়া আছে যে আয়তাকার বিন্যাসটাকে বলি আমরা, আয়তাকার বিন্যাসকে ম্যাট্রিক্স বলি। হ্যাঁ, আয়তাকার বিন্যাসটাকে ম্যাট্রিক্স বলি, কিন্তু তাহলে আমার কিন্তু এই অংশটা কিন্তু বাদ যাচ্ছে যে বর্গাকার, কিন্তু ম্যাট্রিক্স বর্গাকার হয়। ম্যাট্রিক্স আয়তাকারও হতে পারে, বর্গাকারও হতে পারে। এই জন্য আমরা এই সংজ্ঞাটার সাথে একটু অ্যাড করে নিতে পারি যে আয়তাকার বা বর্গাকার যে বিন্যাসটা পাওয়া যায় তাকে বলি আমরা কি বলতে পারি, যাকে আমরা ম্যাট্রিক্স বলতে পারি। এখন তোমরা হয়তো অনেকেই বলতে পারো ভাইয়া আমরা বইয়ে অলরেডি পেয়েছি আয়তাকার, আমি আবারও বলছি শুধুমাত্র আয়তাকার না, বইয়ের মধ্যে সংখ্যাটা দিয়ে আছে, কিন্তু আমরা যদি বইয়ের সংখ্যাটাকে অ্যাকসেপ্ট করি শুধুমাত্র, তাহলে বইয়ের মধ্যে যে বর্গ ম্যাট্রিক্স গুলো আছে তাহলে কিন্তু এগুলো আসে না, তাহলে বর্গ ম্যাট্রিক্স বলতে কিছু থাকছে না।
সো এই জন্য আমরা দুইটাকেই প্রকাশ করতে পারি, যে আয়তাকার বা বর্গাকার বিন্যাসকে বলি আমরা ম্যাট্রিক্স। আচ্ছা হ্যাঁ, বর্গ একটা আয়ত, যেমন সামন্তরিক বলতে আমরা বলি কি, সামন্তরিক বলতে কিন্তু আচ্ছা সামন্তরিক না, এইটা আসলে কি বলি, বর্গ একটা আয়ত না, এটাকে শুধু বলা যায় না, সামন্তরিক কিন্তু একটা আয়ত করেছে। সামন্তরিকের শ্রেণী বিভাগটাকে বলি আমরা এরকম, সামন্তরিক থেকে আয়ত, বর্গ, তারপর হচ্ছে রম্বস, এই সবগুলো আসে, বুঝতে পেরেছো? তো মূল হচ্ছে সামন্তরিক, তারপর হচ্ছে আয়ত, সামন্তরিক থেকে আসছে আয়ত, বর্গ, তারপর হচ্ছে রম্বস, এগুলো সামন্তরিক থেকে পাওয়া যায়। তো যাই হোক, এখন মানে সামন্তরিকের, আমি আবার বলছি, সামন্তরিকের যদি দুই বাহু, জানো তো বিপরীত বাহু সমান এবং যদি কোণগুলি সমান হয়ে যায় তখন সেটাকে বলবো আমরা আয়তক্ষেত্র। যদি কোনো সামন্তরিকের সবগুলো বাহু সমান এবং কোণগুলি সমান হয় সেটাকে বলি আমরা বর্গক্ষেত্র, বুঝতে পারছো? আর যদি কোনো সামন্তরিকের সবগুলো বাহু সমান কিন্তু কোণগুলো অসমান হয় সেটাকে বলি আমরা রম্বস। তাহলে মেইন হচ্ছে তোমার সামন্তরিক। তো শুধুমাত্র আয়তকে আমরা বর্গ বলছি না, আসলে আয়ত, বর্গ এবং রম্বস সবগুলো সামন্তরিকের অন্তর্ভুক্ত। আচ্ছা যাই হোক, বর্গ একটি আয়তক্ষেত্র। আব্দুল্লাহ আল ইউসুফ বলছো, তোমার কথাটা কিছুটা লজিক্যালি মিলানো যায়, কিন্তু আমি আবারও বলছি সামন্তরিক থেকে এগুলো আসছে, সবগুলো হচ্ছে সামন্তরিকের অংশ। আচ্ছা যাই হোক, পরে দেখি আমরা, তাহলে এখানে লিখলাম। তো এইখান থেকে আমরা তিনটা বিষয় পাচ্ছি। তো যে এখন দেখো যে ম্যাট্রিক্সের ইতিবৃত্ত নিয়ে আমি কিছু আলোচনা করব, যে ম্যাট্রিক্সটা আসলো কোথায় থেকে। তো ম্যাট্রিক্সের যে প্রথম যিনি ব্যবহার করেন আমরা যেটা বলি, কারণ এই ম্যাট্রিক্সটা শব্দটা আসছে কোথায় দেখো, ম্যাট্রিক্স শব্দটার উৎপত্তি কোথায় দেখে, ম্যাট্রিক্স শব্দটার যে উৎপত্তি, ম্যাট্রিক্স এর উৎপত্তি বলা যায়, উৎপত্তি ল্যাটিন শব্দ ম্যাটার থেকে, ল্যাটিন শব্দ হচ্ছে তোমার ম্যাটার থেকে, ঠিক আছে? এটা হচ্ছে ল্যাটিন শব্দ ম্যাটার থেকে। তো মানে হচ্ছে ম্যাট্রিক্স শব্দটা এরকম ম্যাটার হিসেবে ব্যবহার করতেন, কিন্তু যার ইংরেজি শব্দ হচ্ছে তোমার মাদার, যার ইংরেজি শব্দ হচ্ছে কি মাদার থেকে। তো আমরা দুইভাবে বলতে পারি, এটার তোমার দুইটা অংশ আছে, একটা হচ্ছে ল্যাটিন শব্দ ম্যাটার, আর একটা হচ্ছে তোমার ইংরেজি শব্দ মাদার। মানে হচ্ছে এইটাকে আমরা, এটা ল্যাটিন শব্দটা এইটারই বহিঃপ্রকাশ একটা, মানে মাদার ম্যাট্রিক্স, মাদার ম্যাটার ম্যাট্রিক্স, বুঝতে পেরেছো? আচ্ছা ধরেছিলাম, তো এইখানে ম্যাট্রিক্স এলাম। এবার দেখো প্রথমে এটা আমরা কে ব্যবহার করেন, এখানে আমরা যদি বলি যে ম্যাট্রিক্সের প্রথম ব্যবহারটা কে করেন, এইখানে ম্যাট্রিক্সের যে প্রথম যে ব্যবহারটা করেন, ম্যাট্রিক্সটা তো আমরা জানি যেটা হচ্ছে তোমার জেমস জে সিলভেস্টার। প্রথম এই শব্দটা দেখো, প্রথম ম্যাট্রিক্স ব্যবহার করেন, প্রথম ম্যাট্রিক্সটা কে ব্যবহার করেন সেটা যদি বলি আমরা, ম্যাট্রিক্স ব্যবহার করেন, বা এখানে আবিষ্কারও বলা যায়, এখানে ম্যাট্রিক্সের ব্যবহার, বা এটা যদি বলি প্রচলন বলি, ম্যাট্রিক্সের প্রচলন শুরু করেন। আজকের মার্কারটা তোমার প্রচন্ড লেভেলের বাজে একটা মার্কার। ম্যাট্রিক্স প্রচলন করেন হচ্ছে জে সিলভেস্টার। আর হচ্ছে এইখান থেকে গেল, কিন্তু এই ক্ষেত্রে তোমার আরো কয়েকজন বিজ্ঞানী আছে যে বিজ্ঞানীরা এটার উপর আরো গবেষণা করেন, এবং হচ্ছে তাদের মধ্যে তুমি ধরতে পারো জার্মান বিজ্ঞানী হচ্ছে তোমার, একজন হচ্ছে লিবনিজ, একজন হচ্ছে তোমার ক্রেমার। দেখো তো এটা নিয়ে প্রথম যারা গবেষণা করেন তাদের মধ্যে দুজন আছে, একজন হচ্ছে জার্মান বিজ্ঞানী লিবনিজ, অপরজন হচ্ছে তোমার ক্রেমার, যারা আসলে দেখো তো সরল সহ সমীকরণে প্রথম সরল সমীকরণের সমাধানে ম্যাট্রিক্সের প্রথম ব্যবহার শুরু করেন, যারা শুরু করেন একজন হচ্ছে তোমার ক্রেমার, একজন ক্রেমার, আর দ্বিতীয় হচ্ছে তোমার লিবনিজ। এই হচ্ছে দুজন, এই দুজনের প্রথমে তোমার কি করেন, একজন হচ্ছে ক্রেমার, অপরজন হচ্ছে তোমার লিবনিজ। এই দুজনেই কিন্তু প্রথমে সরল সহ সমীকরণ, ঠিক আছে, এই দুইটার মধ্যে প্রথমে এটা ব্যবহার করেন। আচ্ছা এছাড়াও এটার উন্নত সাধনের ক্ষেত্রে যে ম্যাট্রিক্সের যে ব্যাখ্যা, ম্যাট্রিক্সের ব্যাখ্যা দেখো, ম্যাট্রিক্সের ব্যাখ্যা প্রদানে যারা ভূমিকা রাখেন, মানে ব্যাখ্যা প্রদান করেন, যারা ব্যাখ্যা প্রদান ও উন্নতি সাধন করেন,
ও উন্নতি সাধন করেন তিনজন বিজ্ঞানী আর আছে। একজন হচ্ছে স্যার হ্যামিল্টন, স্যার হ্যামিল্টন, স্যার হ্যামিল্টন আছেন। আর স্যার আরেকজন হচ্ছে আর্থার, স্যার আর্থার আছেন। একজন হচ্ছে আর্থার, একজন হচ্ছে আর্থার ক্যালে। ওনার নামটা একটু আমার বলতে একটু কেমন লাগে, হচ্ছে আর্থার ক্যালি। আচ্ছা, আর্থার ক্যালি আছেন। তারপর হচ্ছে জ্যাকবি, জর্ডান এবং জ্যাকবি আছে। আর্থার আর্থার ক্যালি, আমার নামটা এটা বলতে কেমন লাগে। তৃতীয়ত হচ্ছে মনে রাখবা হচ্ছে জর্ডান, একজন হচ্ছে তোমার জর্ডান, জর্ডান। আর চতুর্থত হচ্ছে তোমার জ্যাকবি, একজন হচ্ছে জ্যাকবি। তাহলে আমরা এখানে তিনটা অপশন একটা পেয়েছি যে প্রথম শুরু করেন মানে চলো প্রচলন করেন কে। প্রথমে এই ম্যাট্রিক্সের প্রচলনটা শুরু করেন সেলভেস্টার, এবং এই ম্যাট্রিক্সের প্রথম সমীকরণের জন্য আমরা যে সকল বীজগণিতিক সমীকরণ পেয়ে আসি, দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ আমরা পেয়ে আসছি না। আমরা কিন্তু দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ পঞ্চম অধ্যায়ে পেয়ে আসছি, তাই না, নবম দশম শ্রেণীতে। এই যে তোমরা আর্গুণন পদ্ধতি, যে তোমরা যে বজ্রগুণন, আর্গুণন, প্রতিস্থাপন, অপনয়ন পদ্ধতিগুলি ব্যবহার করে যখন সমীকরণগুলি সমাধান করেছো, যে চলকের মানগুলি বের করেছো, একই মান এই পদ্ধতিতে অ্যাপ্লাই না করে এরা প্রথমে হচ্ছে লিবনিজ এবং ক্রেমার তারা ম্যাট্রিক্সের মাধ্যমে তারা এটা নির্ণয় করতে সক্ষম হন। সো তাদের কাছে ছিল এই যে বিষয়গুলো। তাছাড়া হচ্ছে কি, আচ্ছা পরে আসছে সেটা দেখো। তো এই হচ্ছে আমাদের, হ্যাঁ ক্যালি লিখতে পারো বা এটাকে এভাবে লিখতে পারো। আচ্ছা ক্যালি। সো কি পেয়েছি আমরা, এই তিনটা তো লিখে ফেলে তাড়াতাড়ি করে তুলে একটা স্ক্রিনশট রেখে দাও, একটা স্ক্রিনশট রেখে দাও। লিবনিজ, এটা তো ট না, এটা জেড, এটা যারা বোঝো নাই এটার ক্ষেত্রে জেড আছে, টি এর মতো বোঝা যাচ্ছিল, বুঝতে পেরেছো? ঠিক আছে, এটা হচ্ছে জেড। এবার দেখো, তো আমরা এবার ম্যাট্রিক্সের অন্য এতে যাই, ম্যাট্রিক্সের ব্যবহারটা একটু দেখি। ম্যাট্রিক্সের ব্যবহার দেখো, তো ম্যাট্রিক্সের ব্যবহার যদি দেখো, এক পদার্থবিজ্ঞানের কাছে এর ব্যবহার আছে। তো পদার্থবিজ্ঞানে যেটা আছে তোমার, পদার্থবিজ্ঞানের বিভিন্ন শাখায়, যেমন ধরো কোয়ান্টাম মেকানিক্স, এটা কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম বলবিদ্যা, কোয়ান্টাম বলবিদ্যা। তারপর ধরা হচ্ছে তোমার কোয়ান্টাম বলবিদ্যা আছে। তারপর হচ্ছে তোমার কোয়ান্টাম বলবিদ্যার পরে আছে কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স, কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স, এটার মধ্যে ব্যবহার আছে। তারপরে আমরা এখানে ব্যবহার করতে পারি হচ্ছে কঠিন পদার্থে। দেখো আরেকটা ব্যবহার আছে এটার মধ্যে, অপটিক্সের মধ্যে ক্লাসিক্যাল। আচ্ছা আরেকটা আছে তোমার, একটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান বলা যায়, বা ক্লাসিক্যাল ফিজিক্স, এটা আমরা যেটাকে বলি ক্লাসিক্যাল মেকানিক্সও বলা যায়। এটাকে আমরা বলি ক্লাসিক্যাল মেকানিক্স। এখানে মনে রাখবে যে বলবিদ্যা মানে মেকানিক্স, এর মানে হচ্ছে এটা কিন্তু বলবিদ্যা বোঝাচ্ছে। মেকানিক্স মানে হচ্ছে এখানে বোঝাচ্ছি আমরা বলবিদ্যা। আচ্ছা তারপর তোমার আছে হচ্ছে এখানে অপটিক্স, তারপর হচ্ছে তোমার আলোকবিদ্যা। আচ্ছা তারপর হচ্ছে তোমার আলোকবিজ্ঞান বা অপটিক্স। আচ্ছা তো আলোক বিজ্ঞান গেল, এই যে তার মানে আমাদের কি আরেকটা পেয়েছে তোমার হচ্ছে চৌম্বক তত্ত্ব, আরেকটা পেয়েছি আমরা কোয়ান্টাম। এটা তো গেল আমাদের তড়িৎ চৌম্বক বিজ্ঞান, অর্থাৎ কোয়ান্টাম তড়িৎবিদ্যা, তারপর হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স,
ক্লাসিক্যাল মেকানিক্স আছে যেটাকে বলি ভৌত বলবিদ্যা, আর একটা হচ্ছে আলোক বিজ্ঞান, বুঝতে পারছো আলো নিয়ে আলোচনা করা হয়, তড়িৎ চৌম্বক বিদ্যা যেখানে তোমার তারের চুম্বক নিয়ে আলোচনা করা হয়, তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র নিয়ে যেখানে আলোচনা করি আমরা। তো এইখানে তোমার বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এছাড়াও তোমরা যেটা ব্যবহার করতে পারো পরিসংখ্যান, এই এক হচ্ছে এটা, দ্বিতীয় হচ্ছে পরিসংখ্যান। পরিসংখ্যানের ক্ষেত্রে তোমরা বিভিন্ন তথ্য সংখ্যা তথ্যপত্র সাজাতেও কিন্তু পরিসংখ্যান। তৃতীয়ত হচ্ছে তুমি ব্যবহার করতে পারো এখানে তোমার ইকোনমিক্স অর্থাৎ যেটা বলি আমরা ইকোনমিক্সে ব্যবহার করতে পারো তুমি এটাকে, ইকোনমিক্সে ব্যবহার করতে পারে। তো এই ছিল আমাদের ম্যাট্রিক্স। আরো অনেক ক্ষেত্রে তোমার গ্রাফিক্স ডিজাইন, তোমাদের এই যে তোমরা মোবাইলে কাজ করো, এটা কিন্তু তোমরা চাইলে গ্রাফিক্স ডিজাইনের কাছে ব্যবহার করা যায়। গ্রাফিক্স ডিজাইন যারা আছে গ্রাফিক্স ডিজাইনার, তারা কিন্তু বিভিন্ন ধরনের প্যাটার্ন তৈরি করে। এই প্যাটার্ন তৈরি করার জন্য কিন্তু আমাদের এখানে ব্যবহার করে গ্রাফিক্স ডিজাইনের জন্য। তো গ্রাফিক্স ডিজাইনেও ম্যাট্রিক্সের ব্যবহার বিদ্যমান। সো আমরা এখানে অনেকগুলো পেয়েছি বিষয়গুলো, যেগুলো আসলে কি করি আমরা, যে এই সকল ক্ষেত্রে সাধারণত আমরা ব্যবহার করতে পারি। দেখো এটা হচ্ছে ম্যাট্রিক্স, এটা কিন্তু ম্যাট্রিক্সের ব্যবহার লিখবা, এটা হচ্ছে ম্যাট্রিক্সের ব্যবহার, যে কি কি ক্ষেত্রে ম্যাট্রিক্সের ব্যবহার করা হয়। তো পদার্থবিজ্ঞানে ব্যবহার করা হয়, পরিসংখ্যান, ইকোনমিক্স, তারপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, এই সকল ক্ষেত্রে সাধারণত ম্যাট্রিক্সটা ব্যবহার করি। সো আমি কিন্তু এটা ম্যাট্রিক্সের ব্যবহারটা লিখেছি। আর এটা ছিল হচ্ছে এইগুলো হচ্ছে কি মানে ইতিহাসটা, যে কোথায় থেকে শুরু হয়েছিল, কে কে নিয়ে প্রথমে আলোচনা করেছিল সেগুলো। আচ্ছা এবার দেখো, তো ম্যাট্রিক্সের ব্যবহারটা লিখে ফেলো, তাড়াতাড়ি ম্যাট্রিক্সের ব্যবহারটা লিখে ফেলো। তো এইগুলো গেল। তো আমরা ম্যাট্রিক্সের এবার যেটা করব, ম্যাট্রিক্সের ব্যবহারটা দেখেছি যে কি কি ফিল্ডে আমরা ব্যবহার করতে পারি ম্যাট্রিক্সটাকে। তো এরপর দেখো ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের চিহ্নটা দেখি আমরা। তো ম্যাট্রিক্সের চিহ্ন আজকে আসলে একটা বিষয় যে আমি লিখছি, ঠিক আছে, ম্যাট্রিক্সের চিহ্ন বা প্রকাশ, ম্যাট্রিক্সের চিহ্ন বা প্রকাশটা দেখি আমরা। সো দেখো আমি একটা ম্যাট্রিক্সে লিখছি আগে। ধরো যে একটা ম্যাট্রিক্স লিখছি এরকম, ধরো এ বি সি ডি ই এফ জি এইচ আই, এরকম একটা ম্যাট্রিক্স লিখলাম। এখন আমি যেটা লিখছি এটা আসলে ম্যাট্রিক্স হয় নাই, এখনো এটা ম্যাট্রিক্স হয় নাই। তো ম্যাট্রিক্সের প্রকাশ বলতে যেটা বোঝায়, দেখো আমি তিন ভাবে লিখতে পারি একটা ম্যাট্রিক্স, হয় দুইটা প্যারালাল, এই হচ্ছে দুইটা প্যারালাল দিলাম, এই একটা মেথড। দেখো ফার্স্ট হচ্ছে এটা, অথবা তুমি যদি চাও এ বি সি ডি ই এফ জি এইচ আই, চাইলে তুমি এরকম ভাবে লিখতে পারো, এই হচ্ছে তোমার দ্বিতীয় মেথড, ঠিক আছে। অথবা তুমি যদি চাও যে আমি একটা ম্যাট্রিক্স এরকমও লিখতে চাই, এ বি সি ডি ই এফ জি এইচ আই, তা দেখো তুমি যদি চাও তুমি চাইলে এইভাবেও লিখতে পারো। তাহলে আমরা এখানে তিনটা মেথডে লিখলাম, এটা হচ্ছে তোমার প্রকাশ। দেখো তার মানে একটা হচ্ছে তুমি কি কি ভাবে প্রকাশ করতে পারো। তো ম্যাট্রিক্সের প্রকাশ হচ্ছে, এক হচ্ছে তুমি চাইলে প্রথম বন্ধনীতে সকল তথ্য আবদ্ধ করে এক। দ্বিতীয়টা হচ্ছে তোমার, দেখো মানে আমরা এখানে এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে মানে হচ্ছে আমি এটা যেটা বলছি ওই যে ওইটা বলছি, দ্বিতীয়টা বলছি। তো এটা হচ্ছে তোমার, তুমি সাজিয়ে লিখে নিও। এটাকে তোমরা দিয়ে হচ্ছে আমি একটু বলে দিচ্ছি, এটাকে তোমরা একটু প্রথম দেবা, হ্যাঁ, এটা দিবে হচ্ছে প্রথম, আর এটা দিবে হচ্ছে দ্বিতীয়, এটা দিবে হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে তুমি দিবা তৃতীয়। আচ্ছা দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা হচ্ছে সকল ভুক্তি না, আমি তথ্য, সকল তথ্যের সকল তথ্যকে ভেতরে রেখে উভয় পাশে দুটি করে মোট চারটি, আচ্ছা আমি এখানে বলছি, দেখো দুটি করে মোট চারটি উলম্ব রেখা দ্বারা প্রকাশ করে, এই হচ্ছে আরেকটা। তাহলে কি বললাম, প্রথম হচ্ছে প্রথম বন্ধনীতে সকল তথ্য আবদ্ধ করে, দ্বিতীয় হচ্ছে সকল তথ্যকে ভেতরে রেখে উভয় দিকে, মানে হচ্ছে উভয় দিকে, এখানে লিখবে হচ্ছে উভয় দিকে দুটি করে মোট চারটি উলম্ব রেখা দ্বারা প্রকাশ করে, যেমন এটা দেখো এই সকল তথ্যকে আমি ভেতরে রেখে দুই পাশে দেখো উভয় দিকে, মানে হচ্ছে এই পাশ এবং এই পাশ, উভয় দিকে দুটি করে
মোট 4টি, দেখো দুটি করে মোট 4টি উলম্ব রেখা দ্বারা, এগুলো কি উলম্ব রেখা। উলম্ব মানে কি, এই যে আমাকে দেখতে পাচ্ছ আমার আপ টু বটম, উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে, এটাকে বলি আমরা উলম্ব। আর আমি যখন শায়িত অবস্থায় থাকি, আমরা যখন ঘুমোতে যাই, ওই যে পজিশনটা, এটাকে বলি আমরা অনুভূমিক। অনুভূমিক মানে হচ্ছে ভূমির সমান্তরালে, উলম্ব মানে হচ্ছে ভূমির সাথে লম্বভাবে বা 90 ডিগ্রি কোণে অবস্থান করলে। সো এটা হচ্ছে উলম্ব রেখা। তো দুইটি দুইটি করে দুই পাশে মোট 4টি উলম্ব রেখা দ্বারা প্রকাশ করা হয়। আর তৃতীয়টা যদি বুঝো, এবার দেখো এইটা। আর তৃতীয়টা যেটা বলবো সেটা হচ্ছে এইটা, দেখো যে সকল ভুক্তিকে, এটা সকল তত্ত্বকে হ্যাঁ তৃতীয় বন্ধনীর ভেতরে রেখে প্রকাশ করে। এই তাহলে এই তিনটা পদ্ধতিতে আমরা ম্যাট্রিক্সকে প্রকাশ করতে পারি। তাহলে আমরা তিনটা মেথড পেয়েছি। একটা হচ্ছে প্রথম বন্ধনীর ভেতরে যত তথ্য থাকবে সকল তথ্যকে রাখতে পারি। তারপর হচ্ছে তুমি চাইলে দুটি দুটি করে মোট 4টি উলম্ব রেখা দ্বারা প্রকাশ করতে পারো, অথবা তুমি চাইলে তৃতীয় বন্ধনীর ভেতরে সকল তথ্যকে রেখেও প্রকাশ করতে পারো। সো এই হচ্ছে আমাদের তিনটা মেথড, ঠিক আছে? এই হচ্ছে আমাদের তিনটা মেথড। আচ্ছা, তোমরা ক্লাসের দিকে ফোকাস করো, তোমার নেট আচ্ছা বোঝা যায় না, তোমরা কি বুঝতে পারছো না? আমি এটা বুঝতে পারছি না যে নেটওয়ার্কের এত। তো এই গেল চিহ্ন। এবার দেখো ম্যাট্রিক্স বোঝাইতে আমরা কি করি, এটা গেল। আরেকটা, এটা হচ্ছে তোমার হচ্ছে চিহ্নের মাধ্যমে, সাধারণত চিহ্নের মাধ্যমে কি কি দেখো, প্রথম বন্ধনী, তৃতীয় বন্ধনী এবং হচ্ছে উলম্ব রেখা দ্বারা। তারপর দেখো আমি এটা মুছে দিচ্ছি। তারপর আমার ম্যাট্রিক্সটার বুঝাতে, কোন একটা ম্যাট্রিক্স বোঝাতে, দেখো ম্যাট্রিক্স বুঝাতে, দেখো সাধারণত আমরা একটু ম্যাট্রিক্সের ভুক্তিটাকে দেখি। দেখো আমরা যখন এটা লিখছিলাম এ বি সি ডি ই এফ জি এইচ আই, আমরা এইটার কাছে মাথায় রাখবো এই যে রেখা, এই যে দেখো এই যে রেখাগুলো দেখা যাচ্ছে, এই যে এগুলো, হ্যাঁ এই যে এগুলো, তাহলে এই যে দেখো এগুলোকে বলি আমরা অনুভূমিক। এগুলো হচ্ছে অনুভূমিক রেখা, অনুভূমিক রেখা। এটা হচ্ছে কি অনুভূমিক রেখা, হ্যাঁ, যাকে সারি বলে। অনুভূমিক রেখা যাকে কি সারি বা রো, আচ্ছা আমি এটা লিখছি সারি বা রো বলে। তাহলে দেখো আমি এখানে লিখছি কি, দেখো যে সারি কাকে বলে, আমরা এখান থেকে লিখে নিচ্ছি যে সারি। দেখো সারিটা কি আসলে, তো কি বলবো যে অনুভূমিক রেখাগুলিকে অনুভূমিক বরাবর। তবে এই ক্ষেত্রে আমরা একটু আরেকটা কথা বলে নিই তোমাদের, যে ভুক্তিটাকে একটু দেখো, ভুক্তি শিট। তো দেখো ভুক্তি কি, আমরা এখানে একটু দেখবো হচ্ছে ভুক্তি কি। তো ম্যাট্রিক্সের সকল উপাদানকে দেখো ম্যাট্রিক্সের সকল উপাদানকে ভুক্তি বলে। কি বলি? ভুক্তি বলে ম্যাট্রিক্সের সকল উপাদানকে। তার মানে যেমন দেখো এই যে এটা, এই যে তাহলে যেমন ধরো এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, তাই না? যেমন এ বি সি ডি ই এফ জি এইচ আই ডট 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 ইত্যাদি। বুঝতে পারছো? এই যে এটার জন্য ধরো যে এখানে আমি লিখলাম এ সমান এটা, লিখলাম হচ্ছে এ সমান এটা। তো যেমন এটা লিখলাম, আবার ধরো আমি যে এরকম লিখতাম 1 2 3 0 4 9 এরকম কিছু একটা লিখলাম ম্যাট্রিক্স এই, অথবা এরকম হতে পারে। এটা হচ্ছে কি অক্ষরে, এগুলো অক্ষর দিয়ে, এগুলো হচ্ছে কি অক্ষর দিয়ে যদি লিখি। এবার সংখ্যা দিয়ে যদি লিখি দেখো, অথবা 1 2 3 4 ডট 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 সংখ্যা দিয়ে, এগুলো হচ্ছে কি সংখ্যা দিয়ে বা অঙ্ক দিয়ে। তা আমরা অনেকভাবে হতে পারে। তো ভুক্তিগুলি অক্ষর দিয়েও লিখতে পারি, চাইলে আমরা সংখ্যা দিয়েও লিখতে পারি। যেমন আমি যখন এইখানে লিখতে গেলাম, এগুলো কি সংখ্যা, এগুলো হচ্ছে কি সংখ্যা বা অঙ্ক বলতে পারি। এগুলো কি অক্ষর সাধারণত। তো তুমি যদি চাও যে এগুলোকে তুমি সংখ্যা দিয়ে লিখতে চাও, হ্যাঁ তুমি সংখ্যা দিয়ে লিখতে পারবা। তুমি যদি চাও অক্ষর দিয়ে লিখতে, তাহলে সেটা অক্ষর দিয়েও লিখতে পারবে। আবার এমনও হতে পারে, দেখো ত্রিকোণমিতি, দেখো এরকম হতে পারে, দেখো সাইন থিটা cos থিটা, sin থিটা cos থিটা, tan থিটা cot থিটা,
দেখো এখানে হতে পারে cos, আচ্ছা cos, আচ্ছা cos, এখানে ধরো যে তো ধরো যে এখানে cot theta etc ডট 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 etc, এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন, বুঝতে পারছো যে আমার এখানে কি কি হতে পারে, বা অথবা, এখানে আমি কি লিখলাম অথবা, যেমন ধরো আমি যদি এটা লিখি, ধরো যে এখানে লিখলাম ধরো sin থিটা, এখানে লিখলাম হচ্ছে ধরো sin থিটা, এখানে লিখলাম হচ্ছে sec থিটা, ঠিক আছে, এখানে লিখলাম ধরো যে cos থিটা, আর এখানে লিখলাম হচ্ছে ধরো যে cot থিটা। তাহলে আমি যদি এটা লিখি, দেখো এই যে এটা লিখলাম, এটা কিন্তু একটা ম্যাট্রিক্স, তাহলে sin থিটা, sec থিটা, cos থিটা, cot থিটা, এটাও একটা ম্যাট্রিক্স, এটাও ম্যাট্রিক্স। তো আমি যদি চাই তাহলে এভাবেও লিখতে পারি, আমি চাইলে এভাবেও লিখতে পারি, এভাবে। তার মানে বুক্তিগুলি অক্ষরে হতে পারে, কোন একটা ফাংশন আকারে হতে পারে, কোন একটা কতগুলি সংখ্যা দিয়েও হতে পারে। তাহলে আমরা কি লিখলাম এখানে, যে ফাংশন, সংখ্যা, অক্ষর ভিন্ন ভিন্ন ভাবে কিন্তু ভুক্তিগুলি হতে পারে। আর ভুক্তি কি, একটা ম্যাট্রিক্স যা দিয়ে গঠিত, এই যে ম্যাট্রিক্সটা এগুলো দিয়ে গঠিত হয়েছে না, তাহলে এই প্রত্যেকটাকে বলা হয় এক একটা ভুক্তি। এটা একটা ম্যাট্রিক্স, এটা কি দিয়ে গঠিত, 1 2 3 4 5 সামথিং, তো এই সবগুলোকে আমরা বলবো হচ্ছে ভুক্তি। এগেইন আমি যদি এইটার কথা চিন্তা করি, এটা কি দিয়ে গঠিত, sec থিটা, tan থিটা, cot থিটা, sin থিটা, এগুলো দিয়ে গঠিত। সো আমি বলতে পারি সবগুলো হচ্ছে এখানে এক একটা ভুক্তি। সো আমরা কি এখানে তাড়াতাড়ি যদি নিতে চাও, তাই মুছে দিলাম। তো ম্যাট্রিক্সের ভুক্তি গেল, এবার আমরা দেখব হচ্ছে সারি এবং কলামগুলো, সারি এবং কলাম। সো দেখো তো প্রথমে এখানে দেখো সারিটা কি, সারি কি, তো ম্যাট্রিক্সের অনুভূমিক বরাবর সাজানো, ভুক্তিগুলিকে সারি বলে, সারি বা রো বলে। যেমন দেখো আমি যেমন বলি এখানে, যেমন ওই যে দেখো এই যেমন এখানে কি আছে, এখানে যেমন এ বি সি একটি সারি, হ্যাঁ একটি সারি। আবার বলা যায় এখানে আছে দেখো ডি ই এফ একটি সারি, এখানেও একটা সারি আছে, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে জি এইচ আই, এখানে একটা সারি, পৃথক। তার মানে এখানে দেখো এইগুলোকে বলছি অনুভূমিক বরাবর, ঠিক আছে। আমি যদি এরকম ভাবে টানি, দেখো এইভাবে, দেখো এই যে এটাকে বলছি আমরা এই, অথবা দেখো এই, তাহলে আমি যখন এরকম টানছি এগুলোকে বলি আমরা উল্লম্ব রেখা, উল্লম্ব বরাবর, এটা বলছি আমরা উল্লম্ব রেখা। এখানে দেখো উল্লম্ব রেখা, ঠিক আছে, এগুলো হচ্ছে কি উল্লম্ব রেখা। তাহলে উল্লম্ব রেখা বরাবর, তো এইগুলোকে বলি আমরা কলাম। উল্লম্ব রেখা বরাবর কি বলতে পারি আমরা, কলাম বা স্তম্ভ বলি। আচ্ছা, সো একটু দেখি আমরা যদি সারিটা বুঝে থাকি, এবার কলামটা আসি। তবে সারিটাকে বলে দিচ্ছি, এই যে এখানে দেখতে পাচ্ছ, এটাকে বলছি আমরা প্রথম সারি, এটাকে বলছি দ্বিতীয় সারি, এটাকে বলছি আমরা তৃতীয় সারি। তো এরকম ভাবে আমরা উপর থেকে নিচের দিকে যাব। এই বরাবর আমার হাতটা যদি এভাবে ধরি, এটা হচ্ছে আমার প্রথম সারি, এটা হচ্ছে আমার দ্বিতীয় সারি, এটা হচ্ছে আমার তৃতীয় সারি। প্রথম রো, দ্বিতীয় রো, তৃতীয় রো, অর্থাৎ প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি। তো আমি এইগুলোকে কি লিখতে পারি, দেখো তো, এটাকে লিখতে পারি আমি প্রথম সারি, এটাকে লিখবো কি আমি প্রথম সারি, এটাকে লিখবো আমি দ্বিতীয় সারি, আর এটাকে লিখবো আমি তৃতীয় সারি, এটাকে লিখবো কি আমি তৃতীয় সারি। দেখো তাহলে আমি তিনটা সারি পেয়েছি এখানে। এবার দেখো কলামটা কাকে বলে, মুছে দিচ্ছি এটা আমি। তো এবার আমি এখানে যেটা বলবো, দেখো এইটাকে একটু চেঞ্জ করে দেব, বলবো ম্যাট্রিক্সের উলম্ব বরাবর সাজানো ভুক্তগুলোকে কি বলি আমরা, কলাম, স্তম্ভ বা কলাম বলে। তো যেমন আমরা যদি ধরি, দেখো এগুলো মুছে দেই আমি। যেমন এখানে আমি ধরতে পারি, দেখো কি দেয়া আছে আমার, এ ডি জি, হ্যাঁ এ ডি জি, এটা একটা কলাম, এ ডি জি এটা একটা কলাম,
ঠিক আছে, এ হচ্ছে কলাম। তারপরে এখানে আমার দেয়া আছে, দেখো দেয়া হচ্ছে বি ই এইচ, এটা একটা কলাম, এটা একটা কলাম। তো দেখো এটা কলাম, আবার দেখো এখানে দেয়া আছে আরেকটা দেয়া আছে তোমার যে সি, দেখো তো দেয়া আছে কি সি এফ আই, তাহলে এই হচ্ছে একটা কলাম। তবে এর মধ্যে এটাকে বলছি আমরা প্রথম কলাম, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয় কলাম, এটা হচ্ছে তৃতীয় কলাম, এটা হচ্ছে কি তৃতীয় কলাম, এটা হচ্ছে কি দ্বিতীয় কলাম, আর এটা হচ্ছে প্রথম কলাম। তাহলে আমরা কিন্তু সারি কলামগুলো চিনে গেলাম যে এইটাকে বলছি উলম্ব বরাবর, উলম্ব এগুলোকে একটা ভুক্তি। তাহলে এখানে কয়টা ভুক্তি দেখো, এই বরাবর এ ডি জি তিনটা ভুক্তি আছে, এই তিনটা ভুক্তিকে একত্রে আমরা একটা কলাম বলবো। এই কলামটাকে বলি আমরা প্রথম কলাম। বি ই এইচ, এখানে কিছু কলাম আছে, এটা হচ্ছে একটা কলাম, তিনটা ভুক্তি আছে এখানে। এই তিনটা ভুক্তি নিয়ে গঠিত এই উলম্ব রেখা বরাবর যে ভুক্তিগুলি আছে এগুলোকে বলছি আমরা কলাম। সো এটাকে বলছি আমরা দ্বিতীয় কলাম, আবার এটাকে বলছি আমরা তৃতীয় কলাম, এটাকে বলছি আমরা তৃতীয় কলাম। সো আমরা কিন্তু তাহলে সারি এটা কি ছিল আমাদের, এটা ছিল কলাম, এটা ছিল কি কলাম ছিল। তার মানে আমরা কি পেলাম, সারি পেলাম, কলাম পেলাম, ভুক্তি কাকে বলে তাকে পেলাম। তো সারি কলাম এবং ভুক্তি যদি হয়ে যায় তাহলে আমরা এবার পেতে পারি ক্রমটা কি। এবার আমরা দেখতে পারি যে ক্রম কি, চ্যালেঞ্জগুলি বড় বড়। সো এবার দেখো আমরা ক্রমটা দেখি, এবার আমরা একটু ক্রম দেখি। সো ক্রমটা আসলে কি, ক্রম তো এখানে মনে রাখবা, এগুলো মুছে দিচ্ছি আমি। তো সারি এবং কলামগুলিকে আমরা এরকম ভাবে লিখি যে ম্যাট্রিক্সের ক্রম, এটা হচ্ছে কি ক্রম বা ম্যাট্রিক্সের ক্রম। তো সারিগুলোকে সাধারণত এন দিয়ে, সারিগুলোকে দেখো আমি যেখানে লিখি যে সারিকে এন দ্বারা, দেখো আমি এটা মুছে নিই, দেখো কি লিখেছিলাম এ বি সি ই এফ জি, আচ্ছা এ বি সি, আচ্ছা ই এফ জি, আর ধরো যে ডি 1 2 একটা লিখলেই হলো, বুঝছো যে আমাকে এখানে ক্রম ঠিক এরকম না, আমি এখানে যে ডি এর পরে এফ দিতে হবে এমন কিছু না, এখানে শূন্যও থাকতে পারে, এখানে শূন্যও থাকতে পারে। সো র্যান্ডমলি দিলেও কোনো সমস্যা নেই। তাহলে এবার চিন্তা করো, তো এই যে এইগুলো সারি, তাই না, সারিকে সাধারণত আমরা সারি বা রো কে এন দিয়ে, এন হলে সারি বা রো কে এন দিয়ে প্রকাশ করি, দেখো এন দিয়ে প্রকাশ করি, ঠিক আছে, এন দিয়ে প্রকাশ করা হয়। আর দেখো এই বরাবর কে থাকে, এবার থাকে কলাম, এবার থাকে হচ্ছে কলাম। তো কলামকে এম দ্বারা প্রকাশ করে, কলামকে এম দ্বারা প্রকাশ করা হয়। নর্মালি সচরাচর অন্য অক্ষর দিয়ে প্রকাশ করা যায়, তবে সাধারণত প্রকাশ করা হয় হচ্ছে এম, মানে মেজরিটি যেটা, সারিগুলোকে আমরা এন দিয়ে। আর এটা তাহলে দেখো কোন ম্যাট্রিক্সের সারি এন এবং কলাম এম হলে এম ক্রস এন কে এতকে ওই ম্যাট্রিক্সের ক্রম বলে। উল্লেখ্য যে এখানে মাথায় রাখবে এই যে এখানে লেখা আছে এন ক্রস এম, অর্থাৎ এখানে দেখো তার মানে হচ্ছে সারি, দেখো এটা হচ্ছে কি প্রথমে হচ্ছে সারি, তারপরে কি আছে কলাম, প্রথম আছে কি তো সারি কলাম, এটাকে বলি আমরা এই যে সারি এবং কলামকে ওই ম্যাট্রিক্সের ক্রম বলে। উল্লেখ্য যে তুমি কিন্তু এখানে সারি গুণ কলাম বলতে পারবো না, এটাকে বলি আমরা সারি বাই কলাম। এটাকে বলি উচ্চারণটা কি আসবে, দেখো উচ্চারণ আসবে হচ্ছে উচ্চারণটা আসবে সারি বাই কলাম। আমরা এটাই এভাবে লিখবো, ঠিক আছে, যেটা বলতে পারো তুমি রো বাই কলাম, রো বাই কলাম লিখতে পারো, ঠিক আছে। অথবা এটাকে যদি করো, এইটাকে যদি লিখতে চাও তাহলে বলবো হচ্ছে এন বাই এম, এভাবে লিখতে পারো। দেখো এটাকে বলতে পারো কি এই যে এরকম ভাবে, এটাকে লিখতে এরকম ভাবে, বা এটাকে লিখতে পারো এরকম লিখতে পারো। তো তুমি সারি ইনটু এই যে সারি কলাম, এটাকে বলতে সারি বাই কলাম অথবা রো বাই কলাম, সারি বাই কলাম অথবা রো বাই কলাম। এটা হচ্ছে তোমার ম্যাট্রিক্সের ক্রম। এর মানে হচ্ছে এর দ্বারা বোঝায় যেমন এখানে যদি লিখো, যেমন এই ম্যাট্রিক্সটা দেখো, তাহলে কয়টা সারি আছে দেখো, এখানে এন হচ্ছে সারির সংখ্যা,
n হচ্ছে কি সারির সংখ্যা আর m হচ্ছে কলাম সংখ্যা। আমি আবারও বলছি, n হচ্ছে সারি আর m হচ্ছে কলাম। তাহলে তুমি এখানে লক্ষ্য করে দেখো 1 2 3 তার মানে হচ্ছে 3। তারপর দেখো 1 2 3 তার মানে এখানে লিখলাম 3। তার মানে হচ্ছে এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3/3। এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3/3। তাহলে আমরা কিন্তু ওই ম্যাট্রিক্সটাকে 3/3 ক্রমে একটা ম্যাট্রিক্স বলতে পারি। আবার যেখানে হচ্ছে n দ্বারা কি বোঝাচ্ছে সারির সংখ্যা, nটা আসলে কি বোঝাচ্ছে সারির সংখ্যা, সারির সংখ্যা, ঠিক আছে। আর এই যে mটা কি বোঝাচ্ছে কলাম সংখ্যা, mটা বোঝাচ্ছে কি কলাম সংখ্যা। আগে বলছি এটা কলাম দ্বারা সারিকে কলাম, সারিকে n দিয়ে এবং কলামকে m দ্বারা প্রকাশ করা হয়। এর মানে হচ্ছে কয়টা কলাম আছে সেটা হচ্ছে m দ্বারা প্রকাশ করা হয়, কয়টা সারি আছে সেটাকে n দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। আচ্ছা, যদি এটা বুঝে থাকো তো আমরা এটা মুছে দিতে চাই, সারি কলাম রো সবকিছু আমাদের শেষ। এবার আমরা যাব হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদে। এবার আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদে যেতে পারি। তো এর আগে একটু আরেকটা ম্যাট্রিক্স দেখাই তোমাদের। ধরো যে এখানে 2, এখানে 0, এটা দিলাম হচ্ছে 1, এটা দিলাম হচ্ছে 2, এটা দিলাম 1, এটা দিলাম 0। এখন আমি এই ম্যাট্রিক্সটা কত ক্রমে মনে রাখবে, এই ম্যাট্রিক্সটাকে কিন্তু বলা হয়, এই ম্যাট্রিক্সে দেখো সারি আছে কয়টা, দুইটা। সারি আছে কয়টা, দুইটা। এ হচ্ছে প্রথম সারি, এ হচ্ছে দ্বিতীয় সারি। কিন্তু কলাম দেখো, এটা হচ্ছে কি এই প্রথম কলাম, এ হচ্ছে কি দ্বিতীয় কলাম, আর এ হচ্ছে কি তৃতীয় কলাম। বুঝতে পেরেছো? তার মানে এইটার দুইটা সারি তিনটা কলাম আছে, দুইটা সারি তিনটা কলাম আছে। যদি এরকম থাকে তাহলে এর ক্রমটা হবে তোমার 2/3। এর ক্রম কি হবে 2/3। এই ম্যাট্রিক্সের ক্রম হবে 2/3। এর অর্থ হচ্ছে দুইটা সারি এবং দুইটা কলাম আছে। এই ম্যাট্রিক্সটার মধ্যে দুইটা সারি এবং দুইটা কলাম আছে। আচ্ছা, তবে এখানে বলবো কোন ম্যাট্রিক্স বোঝাতে, কোন ম্যাট্রিক্সকে বোঝাতে ইংরেজি, দেখো ইংরেজি অক্ষর, ইংরেজি বড় হাতের অক্ষর, এখানে লিখবো হচ্ছে ইংরেজি বড় হাতের অক্ষর, ইংরেজি বড় হাতের অক্ষর ব্যবহার করা হয়। যেমন দেখো, যেমন ধরো আমরা বলতে পারি এ বি সি ডি ডট 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 একদম জেড, একদম কি জেড পর্যন্ত। বুঝতে পারছো? তুমি এ বি সি ডি যে কোনোটা দিয়ে তুমি একটা ম্যাট্রিক্সকে প্রকাশ করতে পারবে। আবার তুমি যদি বলো কোনো ম্যাট্রিক্সের ভুক্তি বোঝাতে, কোন ম্যাট্রিক্সের ভুক্তিগুলো বোঝাতে, ভুক্তি বোঝাতে ইংরেজি অক্ষর, ইংরেজি ছোট হাতের অক্ষর, ইংরেজি ছোট হাতের অক্ষর ব্যবহার করতে হয়, ব্যবহার করা হয়। তো যেমন ধরো এখান থেকে আমরা ব্যবহার করতে এ বি সি ডি একদম ডট 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 কি আমি এখানে একদম জেড পর্যন্ত। বুঝতে পারছো? তো দুইটার মধ্যে ডিফারেন্স আছে একটা, যে আমি চাইলেই কিন্তু এ বি সি ডি দিয়ে কোনো এরকম লিখতে পারবো না। কোন একটা ম্যাট্রিক্সকে আমি এ বি সি ডি এরকম ভাবে লিখতে পারবো না, এই হবে না, ঠিক আছে। আবার তুমি চাইলে কোন একটা ম্যাট্রিক্সে দেখো, ম্যাট্রিক্সকে বোঝাতে, কারণ এটা হচ্ছে এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স, যেমন তুমি চাইলে এটা রাইট দেখো এ সমান হচ্ছে এ বি সি ডি, এটা লেখা যাবে, কারণ হচ্ছে ভুক্তিগুলোকে ছোট হাতের আর ম্যাট্রিক্সটা বোঝাতে বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। আবার তুমি যদি চাও যে দেখো এ সমান, তুমি যদি চাও এ বি সি ডি এরকম লিখতে, হ্যাঁ, তাহলে এটা লেখা যাবে না, কারণ হচ্ছে কোনো ম্যাট্রিক্সকে কোনো অক্ষর মানে ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা যায় না। ম্যাট্রিক্সের ভুক্তিগুলোকে শুধুমাত্র প্রকাশ করা যায়, কিন্তু ম্যাট্রিক্সটাকে প্রকাশ করা যায় না। মানে কত তথ্য বা উপাত্তগুলিকে আমরা ছোট হাতের অক্ষর দিয়ে লিখতে পারি, কিন্তু একটা ম্যাট্রিক্সকে প্রকাশ করার জন্য আমরা ছোট হাতের অক্ষর ব্যবহার করতে পারবো না। সেই ক্ষেত্রে ব্যবহার করতে হবে আমাকে ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষরগুলিকে। আচ্ছা, সো আমাকে পারবো না। সো আমরা এবার যাব প্রকারভেদে। প্রথমে আসি আমরা কলাম ম্যাট্রিক্স। দেখো প্রথমে আসি কলাম ম্যাট্রিক্স, যে কলাম ম্যাট্রিক্স কাকে বলে, ম্যাট্রিক্সের প্রকারভেদ। প্রথমে আসি কলাম ম্যাট্রিক্স কাকে বলে। দেখো কোনো ম্যাট্রিক্সের ভুক্তিগুলি
ভুক্তিগুলো যদি একটি মাত্র কলামে সাজানো থাকে, তাকে কলাম ম্যাট্রিক্স বলে। আচ্ছা, যেমন ধরো এখানে লিখলাম, কি বললাম যে ভুক্তিগুলি শুধু কলামে সাজানো আছে। যেমন ধরো 1 2 3, দেখো এই একটা ম্যাট্রিক্স লিখলাম, এই হচ্ছে একটা ম্যাট্রিক্স। এই ধরো এখানে এত, এই একটা ম্যাট্রিক্স। অথবা ধরো এখানে বি সমান দিলাম, এখানে এ বি সি, দেখো এ বি সি, ঠিক আছে। আবার ধরো এরকম হতে পারে, ধরো এখানে সি সমান দিলাম, এখানে সি সমান ধরো হচ্ছে এ বি, দেখো এ বি এটা দিলাম। ধরো এখানে ডি সমান দিলাম, এখানে যে ধরো যে ডি সমান দিলাম এ বি 1 3 ইত্যাদি। এই দেখো, তাহলে এই ধরনের এটাকে বলি আমরা কি, এই সবগুলো হচ্ছে কলাম ম্যাট্রিক্স। কেন? কারণ সবগুলো ভুক্তি একটা কলামের মধ্যে আছে, সবগুলি ভুক্তি মাত্র একটা কলাম দিয়ে প্রকাশ করে। তুমি যদি এর ক্রম বের করতে যাও, এর ক্রমটা, তাহলে দেখো একটা ক্রম, তার মানে তুমি চিন্তা করো এটার ক্ষেত্রে, তুমি যেভাবে চিন্তা করো 1 2 3, তার মানে হচ্ছে এটাকে কিন্তু তুমি 3:1, এটা হচ্ছে কি, এটা 3/1, এটা হচ্ছে 3/1, এটাকে তুমি লিখতে পারো কি 3/1 ম্যাট্রিক্স, এটা হচ্ছে কি 3/1 ম্যাট্রিক্স। এটা হচ্ছে তোমার সবসময় অলওয়েজ কি হবে জানো, অলওয়েজ হবে m * 1 n 1, এই যেটা সকল দেখো কলাম ম্যাট্রিক্সের ক্রম, দেখো এবার সরাসরি যে লিখতে চাও কলাম ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে n/n, কারণ হচ্ছে n এর মান যত খুশি তত হতে পারে, কিন্তু m এর মান সবসময় 1, m এর মান সবসময় 1। যদি মনে রাখতে চাও এভাবে মনে রাখতে পারো যে n ইনটু হচ্ছে, তোমরা তো জানো যে প্রথমটা কি থাকে আমাদের, এটা প্রথম থাকে হচ্ছে n, আর পরে থাকে কি m, কিন্তু এটা প্রকাশ করব হচ্ছে n * 1, যেখানে m সমান সবসময় m এর মান 1 থাকবে। অর্থাৎ ম্যাট্রিক্স ক্রম হচ্ছে n/1 হবে। যেমন এটাকে বলতে পারি এটা কিন্তু তোমার 2/1, এটা হচ্ছে 2/1, এটা হচ্ছে তোমার কত 4/1। দেখো সবগুলো ম্যাট্রিক্সের ক্রম দেখো, একটা দুইটা তিনটা, তার মানে সারি চিন্তা করলে তিনটা আছে, কিন্তু কলাম কিন্তু একটা, তার মানে 3/1, 1 2 3, তিনটা সারি আছে। যতগুলি ভুক্তি কলামের মধ্যে থাকবে ততগুলি সারি, একটা কলামে যতগুলি ভুক্তি থাকবে তার সারির সংখ্যা তত। 1 2 3, তার মানে কলামের মধ্যে তিনটা ভুক্তি আছে, তার মানে সারি আছে তিনটা, কিন্তু কলাম কিন্তু একটাই, তাহলে 3/1। এটা হচ্ছে দেখো 1 2 3 4, মানে চারটা সারি আছে, কিন্তু কলাম কয়টা আছে, কলাম তো একটা, কিন্তু সারি কয়টা 1 2 3 4, তার মানে 4/1। তো এই গেল আমাদের এটা ছিল আমাদের কি কলাম ম্যাট্রিক্স। আচ্ছা, সো এবার আসি আমরা যদি কলাম ম্যাট্রিক্সে বুঝে থাকি বা সারি ম্যাট্রিক্সে দেখি, আমরা দেখব হচ্ছে এখন সারি ম্যাট্রিক্স। তো সারি ম্যাট্রিক্সে দেখো, এবার দেখবো আমরা সারি ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সের ভুক্তগুলি যদি একটি মাত্র সারিতে সাজানো থাকে, একটি মাত্র সারিতে, দেখো একটি মাত্র সারিতে সাজানো থাকে, তাকে সারি ম্যাট্রিক্স বলে। তাকে কি বলি আমরা, সারি ম্যাট্রিক্স বলি, তাকে সারি ম্যাট্রিক্স বলে। যেমন, তো সারি ম্যাট্রিক্স বলে, যেমন ধরো আমরা এটা এভাবে সাজাইতে পারি এখন। যেমন ধরো এরকম a সমান দেয়া আছে 1 2 3 4, দেখো এরকম লিখতে পারি। এই ধরো b সমান এখানে দেয়া আছে a b c d, এটা হতে পারে। আবার ধরো c সমান দেয়া আছে 1 0 1 0 3, হ্যাঁ এরকম দেয়া আছে। আবার দেয়া আছে d সমান ধরো যে দেয়া আছে d সমান, আচ্ছা c, এটা হচ্ছে তোমার d, ধরো c সমান দেয়া আছে 1 0, c সমান দেয়া আছে 1 0। তাহলে সবগুলো যে তোমার কলামে, এগুলো হচ্ছে সবগুলো সারি ম্যাট্রিক্স। কেন? কারণ একটা মাত্র সারি আছে। দেখো সারি কয়টা, এক, দেখো এটার মধ্যে সারি কয়টা, একটা, সারি কয়টা, একটা, সারি কয়টা আছে, একটা সারি আছে, সারি কিন্তু একটাই। কি বলছে, কোন ম্যাট্রিক্সের ভুক্তগুলি যদি একটি মাত্র সারিতে সাজানো থাকে, তাকে তাহলে কি বলবো, কলাম, এটা সারি ম্যাট্রিক্স বলবো। যেমন দেখো সবগুলো ভুক্তি একটা সারিতে আছে, তাহলে এর ক্রম কি হবে, তাহলে এই সারি ম্যাট্রিক্সের কলম, দেখো তাহলে সারি ম্যাট্রিক্সের ক্রম হবে তোমার, আমরা জানি যেহেতু n is to কি জানি m, তাহলে এটা হবে 1:m হয়ে যাবে, মানে 1/m। তো ক্রমটা হবে কত, 1/m, যেখানে n এর মান সবসময় 1, n এর মান কি থাকবে, সবসময় 1 থাকবে। কেন দেখো, তাহলে এর ক্রমটা কি হবে, এর ক্রম হচ্ছে 1 by কত 1, দেখো
একটা দুইটা তিনটা চারটা, এ দেখো একটা কলাম দুইটা কলাম তিনটা কলাম চারটা কলাম, তার মানে কত 4। এটা কত হবে, এটা হবে 1/4। এটা কত হবে দেখো 1/3, আর এটা হবে কত 1/2। ক্রম যদি বের করো তাহলে এইটার ক্রম হচ্ছে 1/2, কারণ দেখো একটা কলাম আছে দুইটা কলাম আছে। কলামগুলো কি তুমি এরকম ব্র্যাকেট আনো, মানে একটা সারিতে যতগুলি, একটি সারিতে যতগুলি ভুক্তি থাকবে ততগুলি কলাম আছে। মনে রাখবা একটি সারিতে যতগুলি ভুক্তি, হ্যাঁ যতগুলি ভুক্তি ততগুলি কলাম থাকে, ততগুলি কলাম, ঠিক আছে। একটা সারিতে যতগুলি ভুক্তি আছে ঠিক ততগুলি কলাম। তার মানে চিন্তা করো এই সারিতে চারটা আছে, 1 2 3 4, চারটা ভুক্তি আছে, তার মানে কলাম হচ্ছে কয়টা, চারটা। সো আমরা এটাকে চাইলে এটা 1/m দিয়ে প্রকাশ করতে পারি। সো এটা যদি হয়, এবার আমরা দেখবো হচ্ছে আয়ত ম্যাট্রিক্স। এবার দেখবো আমরা আয়ত ম্যাট্রিক্স। আয়ত ম্যাট্রিক্স কাকে বলে দেখো, কোন ম্যাট্রিক্সের সারি ও কলাম ভিন্ন হলে তাকে আয়ত ম্যাট্রিক্স বলে। অর্থাৎ এখানে ভিন্ন হলে, এই যে এখানে বলছে সারি কলামটা ভিন্ন হলে, এর মানে হচ্ছে n is not equal m, এই শর্তে। তাহলে দেখো কলাম ম্যাট্রিক্স, আয়ত ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে মাথায় রাখবা, শর্তটা হচ্ছে n is not equal m হবে। যদি এরকম হয় তাহলে এটাকে আয়ত ম্যাট্রিক্স বলবো, অন্যথায় আয়ত ম্যাট্রিক্স বলতে পারবো না, ঠিক আছে। তো এখানে শর্ত দিয়েছে এটা, তাহলে এর মানে হচ্ছে যেমন ধরো এক্সাম্পল স্বরূপ দেখো, আমরা তর্কে না যাই, আমরা পড়াটা শেষ করতে হবে। দেখো 1 2 3, ধরো 1 0, এখানে আছে 4। এইখানে যে ম্যাট্রিক্সটা দেখো এটা হচ্ছে আয়ত ম্যাট্রিক্স। কেন? কারণ বোঝাচ্ছে, এটা ধরো হচ্ছে a সমান এটা, b সমান আমি লিখলাম এখান থেকে দেখো 1 2 3 4 0 1, এটা একটা আয়ত ম্যাট্রিক্স। তাহলে দেখো কেন আয়ত ম্যাট্রিক্স, কারণ এটার মধ্যে সারি আছে কয়টা, দুইটা, ঠিক আছে, সারি আছে দুইটা, কলাম কয়টা আছে, তিনটা, তার মানে n is not equal m, সো এটা এক্সিস্ট, এটা রাইট। এবার এটার কথা চিন্তা করো, এটার মধ্যে সারি আছে কয়টা, তিনটা, কিন্তু কলাম কয়টা আছে, দুইটা। দেখো দুইটা কলাম, এই হচ্ছে দুইটা কলাম, আর এখানে সারি কয়টা, 1 2 3, তার মানে সারি আছে কয়টা, তিনটা। যেহেতু এটার মধ্যেও n is not equal m, তার মানে এই দুইটা হচ্ছে কলাম, এগুলো কি আয়ত ম্যাট্রিক্স, এগুলো হচ্ছে দুইটা আয়ত ম্যাট্রিক্স। আচ্ছা, তো আমরা এখানে কি আয়ত ম্যাট্রিক্সে গেল, এবার দেখি আমরা, দেখো বর্গ ম্যাট্রিক্সে দেখি। তো গেল হচ্ছে এটা গেল, এবার হচ্ছে আমরা বর্গ ম্যাট্রিক্সে দেখব। তো বর্গ ম্যাট্রিক্সটা কি দেখো, সো এখানে আমরা বলতে পারি যে কোন ম্যাট্রিক্সের সারি ও কলাম সমান হলে, সারি ও কলাম কি বলতে পারি এখানে, সারি ও কলাম সমান হলে বলতে পারি, সারি ও কলাম সমান হলে তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। তাকে কি বলি আমরা, বর্গ ম্যাট্রিক্স বলে। তাহলে দেখো কোন একটা সারি যদি, অর্থাৎ এই ক্ষেত্রে শর্ত কি, তাহলে শর্ত হচ্ছে n ইকুয়াল হচ্ছে m হবে, শর্ত হচ্ছে n ইকুয়াল m হয়ে যাবে। যদি কোনো ম্যাট্রিক্সের সারি কলাম দুইটাই সমান হয়ে যায়, সারি দুইটা থাকলে কলামও দুইটা থাকবে, সারি চারটা থাকলে কলাম চারটা থাকবে, সারি যদি 10টা হয় তাহলে কলামও থাকবে 10টা, ইকুয়াল একদম দুই পাশ থেকে আমার সমান হবে। যদি সমান দেখাতে পারি তখন ওই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা বর্গ ম্যাট্রিক্স। তাহলে আমার এইটা বর্গ ম্যাট্রিক্স না, কারণ এখানে দুইটা কি সমান না, এটাও বর্গ ম্যাট্রিক্স না, কারণ এই দুইটা সমান না। তাহলে বর্গ ম্যাট্রিক্সটা কি দেখি, দেখো বর্গ ম্যাট্রিক্সটা আমি বলতে পারি, যেমন এখানে ধরো 1 2 0 4, এই একটা ম্যাট্রিক্স দিলাম, তাহলে a হচ্ছে এটা, আর ধরো যেখানে দিলাম b সমান দিলাম হচ্ছে 3 4 5 6 7 8 0 a b। এখানে দেখো এই দিলাম একটা ম্যাট্রিক্স, তারপর ধরো যে এখানে আরেকটা ম্যাট্রিক্স দিলাম c সমান ধরো যে 2, আচ্ছা এটা এই দুইটাই লিখলাম, আর দিতে পারবো না কারণ অনেকগুলো বাকি আছে আমাদের। এই ম্যাট্রিক্সে দেখো 2/2 ক্রমের, 2/2, আর এই ম্যাট্রিক্সে দেখো 3/3 ক্রমের ম্যাট্রিক্স। তার মানে দেখো এইখানে কিন্তু সারি আছে দুইটা, তার মানে n এর মান কত, 2, আর এখানে কলাম আছে কয়টা, দুইটা, তার মানে দেখো m এর মান কত আছে, 2। যেহেতু সারি সমান কলাম তাই এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স। আবার এটার ক্ষেত্রে দেখো 1 2 3, তার মানে সারি আছে কয়টা, তিনটা, n এর মান কত আছে,
3। আবার দেখো 1 2 3, তার মানে m এর মান কত আছে 3। তো সারি যতগুলি আছে ঠিক কলাম ততগুলি আছে, তাই a এবং b দুইটাই বর্গ ম্যাট্রিক্স। কিন্তু আমি যদি এটা বলি, দেখো c সমান, ধরো c সমান দেয়া আছে 1 3 4 9 0 3 9 0 3, এটা দেখো এটা কিন্তু বর্গ ম্যাট্রিক্স না, কারণ হচ্ছে এখানে দেখো n এর মান এখানে আছে 2, কিন্তু m এর মান দেয়া আছে এখানে 3। সারি আছে দুইটা কিন্তু কলাম আছে তিনটা, তার মানে এইটা কোনো বর্গ ম্যাট্রিক্স না, এটা কোনো বর্গ ম্যাট্রিক্স না। ওকে ফাইন, এবার আমরা যাচ্ছি হচ্ছে, দেখো তাহলে এটা গেল, এবার শূন্য কর্ণ ম্যাট্রিক্সে যাচ্ছি আমরা, এবার যাচ্ছি আমরা কর্ণ ম্যাট্রিক্স। তাহলে কর্ণ ম্যাট্রিক্সে যদি আমরা যাই, মুছে দিচ্ছি, দেখো কর্ণ ম্যাট্রিক্স, এবার দেখো সো কর্ণ ম্যাট্রিক্সটা কি, কোন ম্যাট্রিক্সের দেখো, তো এটার আগে একটু কর্ণটা আগে শিখে আসি। কর্ণটা কি আগে একটু কর্ণটা দেখি আমরা। কর্ণ কি, কর্ণ বলতে বোঝায় কোন ম্যাট্রিক্সের দেখো এ আই জে, এখানে এ, এখন বলতে পারো যে এ আই জেটা আসলে কি, এখানে একটা বিষয় আছে, জানার বিষয় আছে। এ আই জেটা আসলে কি, সাধারণত আমরা এখানে তোমার প্রকাশ করি এরকম ভাবে, যখন একটা ম্যাট্রিক্স প্রকাশ, ধরো যে এটা এ, এটা ধরো যে 1 2 লিখলাম, এখানে ধরো হচ্ছে 1 3, এটা লিখলাম ধরো যে, আচ্ছা এটা হচ্ছে তোমার 1 1, এটা হচ্ছে 1 2, এটা হচ্ছে 1 3, আর এখানে দেখো লিখলাম হচ্ছে, এটা লিখলাম হচ্ছে 2 1, এটা লিখলাম হচ্ছে দেখো 2 3, আবার এটা লিখলাম দেখো 2 2, এটা লিখলাম ধরো 2 3। আচ্ছা তারপর দেখো এইখানে লিখছি, দেখো এইখানে যেটা লিখছি, তাহলে এইখানে লিখলাম আমি ধরো 2, আচ্ছা ওয়েট, এটা লিখলাম হচ্ছে আমি 3 1, এটা হচ্ছে তোমার 3 1, এটা হচ্ছে আমার 3 2, আর এটা লিখলাম হচ্ছে 3 3। তাহলে এই যে এটা দেখতে পাচ্ছ, এই যে এইটা এখানে দেখো, এই যে এটা সাধারণত এইখানে দেয়া আছে যে এ আই জে, তাহলে এইটা হচ্ছে এ আই জে, এটাও এ আই জে, এটাকে আমরা বলি এ আই জে। তাহলে আমার এখানে কিন্তু এ আই জে বলা যায় এটা। তো কোন একটা বর্গ ম্যাট্রিক্সের, এখানে শুধু ম্যাট্রিক্স বলবো না, শুধু মানে কর্ণ বলতে আমরা শুধু বর্গ ম্যাট্রিক্সটাকে ধরি। কোন বর্গ ম্যাট্রিক্সের দেখো এ আই জে ভুক্তিগুলো এ আই জে বরাবর, এখানে এটা বলতেছে এ আই জে বরাবর ভুক্তিগুলোকে সাজানো, সাজানো, এখানে এ আই জে বরাবর সাজানো বলতে পারে, একটু এডিট করে নিও, লিখতে পারো বরাবর সাজানো ভুক্তিগুলোকে কর্ণ বলে, কর্ণ বা প্রধান কর্ণ বলে। যে কর্ণ কাকে বলে সেটা লিখলাম। এ আই জে বলতে কোনটা বোঝাচ্ছি, দেখো এটা এখানে দেখো এ আই জে বলতে আমরা এগুলোকে বোঝাচ্ছি। আচ্ছা এখন এ আই জে বরাবর ভুক্তিগুলোকে কর্ণ বা প্রধান কর্ণ বলে, কর্ণ বা প্রধান কর্ণ আমরা বলতে পারি। সো যেখানে যে এটা হচ্ছে একটা প্রধান কর্ণ। আবার ধরো এখানে বর্গ ম্যাট্রিক্স, তো বুঝতেই পারছো কেন বর্গ, কারণ হচ্ছে আবার এখানে একটু আরেকটা বিষয় বলতে পারো যে এইটা কি আসলে, এটা মানে হচ্ছে তোমার এই প্রথমটাই, যে এই যে আই মানে সেখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে তোমার কলাম, এটা বোঝাচ্ছে তোমার কলাম বোঝাচ্ছে। এর মানে হচ্ছে আই এর মান এখানে 1, এখানে যে এটা হচ্ছে প্রথম কলাম i = 1, এখানে দ্বিতীয় কলাম দেখো এখানে হচ্ছে তোমার i = 2। আচ্ছা সরি, এটা সারি বোঝাচ্ছে, আই বলতে এখানে সারি এবং জে বলতে কলামগুলি বোঝাচ্ছে। আই বলতে সারি আর জে বলতে কি বোঝাচ্ছে, কলাম বোঝাচ্ছে। আচ্ছা দেখো সো এটা গেল। তো কর্ণ বলতে আমরা এরকম বোঝাতে, ধরো a 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এইটাকে বলি আমরা কর্ণ। এটা হচ্ছে কি বলি, প্রধান কর্ণ বা কর্ণ, এটাকে বলি প্রধান কর্ণ বা কর্ণ বলি। সো যদি কর্ণ বুঝে থাকো তাহলে এখন বলতে পারি কোন ম্যাট্রিক্সের, তাহলে এখানে বলতে পারি কোন বর্গ ম্যাট্রিক্সের, তাহলে কোন বর্গ ম্যাট্রিক্সের বর্গ বা কোন, আমরা এখানে কি পেলাম, কর্ণ গেল, কোন বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ ব্যতীত, প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত, দেখো মুছে দিচ্ছি এটা আমি,
প্রধান কর্ণের ভুক্তিগুলো ব্যতীত সবগুলো ভুক্তি শূন্য হলে, সবগুলি ভুক্তি শূন্য হলে তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। তাকে কি বলি আমরা? কর্ণ ম্যাট্রিক্স বলে, তাকে বলবো আমরা কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, এখানে একটা কথা বলছে, কোন বর্গ ম্যাট্রিক্সের, অবশ্যই ম্যাট্রিক্সটা বর্গ হবে। প্রথম কথা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রমটা যেটা হবে সেটা মাথায় রাখতে হবে যে m = হবে n। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে m = n হবে, একটা শর্ত। আরেকটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স হবে, অর্থাৎ এর প্রধান কর্ণ থাকতে হবে। একটা কর্ণ ম্যাট্রিক্স তো অবশ্যই থাকবে। যদি প্রধান কর্ণের ভুক্তি, তার মানে বুঝছো এখানে আরেকটা শর্ত আছে, প্রধান কর্ণ। তার মানে কি, যে আমার যে কিছুক্ষণ আগে 1 1 a1 2 a1 3, হ্যাঁ, তারপর ধরো হচ্ছে a21 a22 a23, তারপর ধরো a23 a31 a31 a32 a33, এটা দেখো এটা। সো আমি তো এটা লিখি, তাহলে প্রধান কর্ণ মানে কি? এটা হচ্ছে কি আমার প্রধান কর্ণ। সো এটা যদি আমার প্রধান কর্ণ হয়, ঠিক আছে, এখানে বলে দিয়েছে বর্গ ম্যাট্রিক্স হবে। তার মানে দেখো এখানে হচ্ছে m = n, প্রথম শর্ত হচ্ছে এটা হচ্ছে m = n। আচ্ছা, দ্বিতীয় শর্ত হচ্ছে প্রধান কর্ণের ভুক্তিগুলো বাদে বাকি সবগুলো ব্যতীত, এটা হচ্ছে কি তোমার ব্যতীত সবগুলো ভুক্তি শূন্য হলে। এর মানে হচ্ছে তোমার এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য হবে, এটা শূন্য, এটা শূন্য, এটাও শূন্য হবে। তার মানে কি বুঝতে পেরেছো? তার মানে এইটা যদি আমি লিখি এরকম ভাবে, দেখো যে ধরো যে 2 0 আর লিখলাম 0 3, আচ্ছা দেখো এখানে লিখলাম এরকম, তারপর ধরো যে 0 0 লিখলাম হচ্ছে 10, এখানে লিখলাম কত? 10। এবার চিন্তা করে দেখো, এই তাহলে এখানে লক্ষ্য করে দেখো, এই যে প্রধান কর্ণটা আছে, এই প্রধান কর্ণের বাদে কিন্তু বাকি সবগুলো শূন্য হয়ে গেছে। প্রধান কর্ণের বাকি সবগুলো কি হয়ে গেছে? শূন্য হয়ে গেছে। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সে বলি আমরা কর্ণ ম্যাট্রিক্স। সবাই একটু দেখো তো, সবগুলো এখানে মাথায় রাখতে হবে যে i is not equal j, মানে হচ্ছে এটা মাথায় রাখতে হবে। তার মানে হচ্ছে বুঝতে পারতেছো, i মানে হচ্ছে এই যে কর্ণের এই উপাদানগুলো সমান হতে পারবে না, 2 = 3 3 এরকম হতে পারবে না। যদি দেখো i = 3 হয়ে যায়, মানে i = j, এটা হইতে পারবে না। এই যে কর্ণের উপাদানগুলো কি থাকবে? অসমান। আরেকটা শর্ত দিয়ে দিচ্ছে এখানে, ভুক্তগুলো থাকবে কর্ণ আছে, মাথায় রাখবা। শর্ত হচ্ছে m = n হবে 1। দ্বিতীয়ত হচ্ছে প্রধান কর্ণের উপাদান ব্যতীত সব শূন্য হবে। আর তৃতীয়ত হচ্ছে ভুক্তিগুলো অসমান হবে। ভুক্তিগুলো কি? অসমান হবে, অর্থাৎ i is not equal j। বুঝতে পেরেছো? তার মানে এটার সাথে এটা বা এটার সাথে এরা সমান হতে পারবে না, এখানে কি বলছে? তিনটা শর্ত, m = n মানে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। দ্বিতীয়ত হচ্ছে প্রধান কর্ণের উপাদানগুলো ব্যতীত বাকি সব শূন্য হবে। তার মানে হচ্ছে দেখো এই যে বাকি সবগুলো শূন্য, এগুলো শূন্য, এটা শুধুমাত্র প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য আছে। তৃতীয় শর্ত হচ্ছে ভুক্তগুলো সমান হতে পারবে না, যে ভুক্তগুলো আছে এই ভুক্তগুলির মানগুলি সমান হতে পারবে না। যদি সমান না হয় তখন আমি এটাকে বলতে পারি কর্ণ ম্যাট্রিক্স। ওকে ফাইন, আমরা কি ক্লিয়ার হতে পেরেছি? আচ্ছা, তাহলে এটা গেল। তাহলে আমরা কিন্তু এরকম ভাবে আরো एग्जांपल দিতে পারি। ধরো যে এখানে দিলাম 3 2 ধরো 3 4, এখানে দিলাম হচ্ছে 1, তাহলে এখানে দিলাম 0, তারপর এখানে দিলাম 0, তারপর ধরো যে এখানে 0, এখানে দিলাম 0। তাহলে এই যে ম্যাট্রিক্সটা লিখছি দেখো, এখানে কিন্তু এরা সমান না। এরা কি? প্রধান কর্ণ ঠিক আছে, প্রধান কর্ণের মানগুলো অশূন্য আছে, প্রধান কর্ণের মানগুলো কি? অশূন্য। আর কি বাকি সবগুলো শূন্য, দুইটা, বাকি সবগুলো শূন্য, 1 প্রধান কর্ণ অশূন্য, 2 তারপর হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স, 3 আরেকটা বলতে পারি এই প্রধান কর্ণের ভুক্তগুলি কেউ কারোর সাথে সমান না, দেখো কেউ কারোর সমান না। ঠিক আছে, তো এটাকে বলি আমরা কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, মুছে দিলাম। তাহলে এবার দেখো, তাহলে আমাদের কর্ণ ম্যাট্রিক্স ছিল। এবার আমরা একটু দেখি কর্ণ ম্যাট্রিক্সের পরে আমরা যেটা বলতে পারি তোমার দেখো তারপর দেখেছো অবেদক ম্যাট্রিক্স। অবেদক ম্যাট্রিক্সটা আমরা একটু দেখি। আচ্ছা, কর্ণ ম্যাট্রিক্স, তো কর্ণ ম্যাট্রিক্সের সাথে মিলে যায় হচ্ছে তোমার
দেখো অবেদক ম্যাট্রিক্সটা আমরা দেখি। অবেদক ম্যাট্রিক্স আর একক ম্যাট্রিক্স দুইটা সেম, এটা মাথায় রাখবা। অবেদক ম্যাট্রিক্স, অবেদক ম্যাট্রিক্স। আচ্ছা, সো অবেদক ম্যাট্রিক্স কোন ম্যাট্রিক্সে, কোন বর্গ ম্যাট্রিক্সের, বা তুমি এটা বলতে পারো এখন ডিরেক্ট বলা যায় যে কোন কর্ণ ম্যাট্রিক্সের, কোন কর্ণ ম্যাট্রিক্সের, কোন কর্ণ ম্যাট্রিক্সের, কোন কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ উপাদানগুলো, কোন কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল মান, প্রধান কর্ণের সকল ভুক্তি, সকল ভুক্তি, দেখো সকল ভুক্তির মান এক একক হলে, এক একক হলে এবং বাকিগুলো, এবং বাকি সব একক হলে, এবং বাকি ভুক্তি কি, বাকি ভুক্তি দেখো তাহলে। আচ্ছা, কি বললাম, মান এক একক হলে, বা এখানে যেহেতু কর্ণ ম্যাট্রিক্স বলে দিয়েছো, যেহেতু কর্ণ ম্যাট্রিক্স বলে, তাহলে কিন্তু এটা বলতে পারো, তাহলে এটা বলতে পারো যে এক একক হলে, কি বলতে পারো, এক একক হলে তাকে কি বলতে পারি আমরা, তাকে বলবো আমরা এখানে অবেদক ম্যাট্রিক্স। কি বলবো তাকে, অবেদক ম্যাট্রিক্স বলবো। অবেদক বা একক ম্যাট্রিক্স, অবেদক বা একক ম্যাট্রিক্স। তার মানে আমরা আরেকটা নাম পেয়েছি অবেদক বা একক, মানে হচ্ছে এই যে এই অবেদক ম্যাট্রিক্সের অপর নাম, অবেদক ম্যাট্রিক্সের অপর নাম হচ্ছে একক ম্যাট্রিক্স। অবেদক এর অপর নাম হচ্ছে কি, একক ম্যাট্রিক্স। মাথায় রাখবে, এগুলো কিন্তু তোমরা একটু করবা, এগুলো ইংরেজি নামগুলো শিখে ফেলবা, কারণ কি অ্যাডমিশন টেস্টে বাংলায় আসে না, ইংরেজিতে কিন্তু বেশি আসে, সো অবশ্যই তোমরা দেখো। সো যাই হোক, এটা গেল। এবার আমরা একটু দেখি যে আসলে একক ম্যাট্রিক্সটা কেমন হবে। প্রথম শর্ত কিন্তু বলে দিয়েছে কর্ণ ম্যাট্রিক্স হবে। তো কর্ণ ম্যাট্রিক্স যদি হয়, তাহলে এই ম্যাট্রিক্সের দেখো, তাহলে ধরো যে এই একটা ম্যাট্রিক্স লিখলাম এখানে 1 1 1, এ ধরো 0 0, এটা হচ্ছে 0, এদিকে 0, এটা 0, এটাও 0। তা দেখো এই হচ্ছে একটা, এখানে লক্ষ্য করে দেখো যেখানে প্রধান কর্ণের প্রত্যেকটা উপাদান, যেহেতু কর্ণ ম্যাট্রিক্স তার মানে প্রধান কর্ণ অশূন্য হবে, প্রধান কর্ণ কি অশূন্য হবে। তারপর এখানে বলছে যদি এখানে দেখো এই কর্ণ ম্যাট্রিক্সের প্রত্যেকটা কর্ণের ভুক্তগুলি সমান হয়ে গেছে, এক একক সমান না, প্রত্যেকটা এক একক হয়ে গেছে, তার মানে বলবো কোন কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল ভুক্তির মান এক একক হলে, মানে প্রত্যেকটার মান যদি এক একক হয়, তাকে বলি আমরা অবেদক। তাকে বলি কি আমরা, অবেদক বা একক ম্যাট্রিক্স। তো একে মনে রাখবে, একে আই দ্বারা প্রকাশ করা হয়, অবেদককে আইডেন্টি ম্যাট্রিক্স। এটাকে বলে কি, এটাকে বলা হয় আইডেন্টি ম্যাট্রিক্স বলা হয়। এই আইডেন্টি ম্যাট্রিক্স এই জন্য এটাকে প্রকাশ করি আমরা আই দিয়ে, আইডেন্টি ম্যাট্রিক্স, তাই এটাকে প্রকাশ করি আমরা আই দিয়ে, ঠিক আছে। এটার ক্রম কত, তাহলে এটার ক্রম হচ্ছে তোমার 3:3, এটার ক্রম হচ্ছে কত, 3:3, এটা হচ্ছে এরকম। তো এটা যদি এরকম হয়, তাহলে কিন্তু এটা কিন্তু চাইলে এখানে লিখতে পারো I3, এটাকে তুমি চাইলে লিখতে পারো I3 লিখতে পারো। এরকম ধরো এখানে লিখলাম 1 0, ধরো এটা 0 1, এটা দেখো এটা 2 লিখে, তাহলে এটা কিন্তু তোমার এটা হচ্ছে I2, কারণ কি দেখো 2:2, মানে তুমি যদি কোনো একটা কর্ণ ম্যাট্রিক্স, নরমালি একটা কর্ণ ম্যাট্রিক্সকে আইডেন্টি ম্যাট্রিক্সে শুধু আই দিয়ে প্রকাশ করা হয়, কিন্তু এর দ্বারা কিন্তু কিছু আলাদা, কিছু স্পেশাল কিছু বোঝায়। যেমন এটা যদি 3 ক্রমের, মানে হচ্ছে 3/3 ম্যাট্রিক্স হয়, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমি বলতে পারি I3। আবার যদি দেখো 2/2 ম্যাট্রিক্স হয়, 2/2 একটা একক ম্যাট্রিক্স, এটা হচ্ছে কি একটা একক বা আইডেন্টি ম্যাট্রিক্স 2/2 ক্রমের, তাহলে এটাকে বলতে পারি I2, এটাকে বলতে পারি I2। ঠিক একইভাবে আমি এখানে বলতে পারবো, দেখো একইভাবে এখানে বলতে পারি, ধরো যে 1 0 0 0, তারপর দেখো 0 1 0 0, তারপর দেখো 0 0 1 0 0 0 0 1। এই যে ম্যাট্রিক্সটা পেয়েছি আমি, এটাকে বলতে পারি I4। এটা হচ্ছে কি I4, কারণ কি এটা 4/4, এটা হচ্ছে 4/4। দেখো তো বুঝছো কিনা, এটা হচ্ছে তোমার I2, কারণ 2/2 ক্রমের ম্যাট্রিক্স, এটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স, তাই বলছি I3 দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে তোমার 4/4 ক্রমের ম্যাট্রিক্স, এই জন্য এটাকে I4 দিয়ে প্রকাশ করছি। প্রত্যেকটা দেখো প্রধান কর্ণের মানগুলো সেম, দেখো প্রধান কর্ণের মান আছে 1, প্রধান কর্ণের মান আছে কত 1, তাই এইগুলোকে বলি আমরা একক ম্যাট্রিক্স। এইগুলোকে অবেদক অথবা একক ম্যাট্রিক্স অথবা আইডেন্টি ম্যাট্রিক্স বলা হয়, আইডেন্টি ম্যাট্রিক্স বলা হয়। তো আশা করি সবাই বুঝতে পারছো, ধন্যবাদ সবাইকে। তারপর দেখো আমরা এই কারণে এটা গেল আমাদের, এরপরে আসি আমরা একটু সারি ম্যাট্রিক্স। এবার দেখো স্কেলার ম্যাট্রিক্স, এবার আমরা একটু স্কেলার ম্যাট্রিক্সে দেখবো। দেখবো হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স,
শোনো, যারা চ্যালেঞ্জটা নিতে আগে কিন্তু বলছি যে ক্লাসের ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা প্লাস, আমাদের ক্লাসের ডিউরেশন 2.5 ঘন্টা ক্লাস, প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন দিয়েছি 2.5 ঘন্টা। তো কারণ আমি জানি এখানে কি পরিমাণ পড়া আছে, আমাকে পড়াইতে হবে, এই জন্যই তোমাদের শেষ করা দেবে, তোমরা জাস্ট রিভিশন দেবা। আর আমি শেষ করা না দিই তাহলে তোমাদের অনেক কম পড়তে হবে নিজে নিজে। সো দেখো, তো এবার আমরা দেখবো হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে। স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? তো দেখো এখানে বলছে কোন কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তগুলি সমান হলে, প্রধান কর্ণের ভুক্তগুলো সমান হলে তাকে স্কেলার ম্যাট্রিক্স, প্রধান সমান হলে তাকে কি বলে? স্কেলার ম্যাট্রিক্স বলে। তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। কি বলছে? সমান হলে, তাকে সমান হলে কি বলি? স্কেলার ম্যাট্রিক্স বলে। সমান হলে স্কেলার ম্যাট্রিক্স। তার মানে বুঝো, এর মানে এটা না যে ভুক্তগুলির মান 1 হবে, 1 ব্যতিরেকে। কারণ 1 যদি হয়ে যায়, আসলে স্কেলার ম্যাট্রিক্সের অপর নাম হচ্ছে একক ম্যাট্রিক্সটাও কিন্তু একটা স্কেলার ম্যাট্রিক্সের অংশ। স্কেলার ম্যাট্রিক্সটা থেকে একক ম্যাট্রিক্সটা আসছে। তাহলে এখান থেকে দেখো, আমরা ধরো যে এখানে এ দিয়ে লিখলাম হচ্ছে, দেখো 1, ধরো এটা লিখলাম হচ্ছে 2002, ঠিক আছে? দেখো এই 2, আবার ধরো বি সমান লিখলাম এখানে 2, আচ্ছা ধরো এখানে লিখলাম ধরো যে 5005 লিখলাম, দেখো। অথবা ধরো লিখলাম এখানে সি সমান লিখলাম ধরো যে 30, দেখো 333000, এরকম যদি লিখি আমি। অথবা দেখো আমি লিখলাম হচ্ছে এখানে ডি সমান লিখলাম হচ্ছে 400, অথবা এখানে আমি এরকম যদি লিখতাম পারতাম 13 তাহলে দেখো এই যে ম্যাট্রিক্সগুলো লিখলাম। এই প্রত্যেকটা ম্যাট্রিক্স হচ্ছে একটা স্কেলার ম্যাট্রিক্স। কেন? দেখো, কারণ এর প্রধান কর্ণের ভুক্তিগুলি সমান, প্রধান কর্ণের ভুক্তিগুলি সমান আছে। যদি প্রধান কর্ণের ভুক্তি সমান হয়ে যায়, তো এটাকে বলি আমরা স্কেলার ম্যাট্রিক্স। এই প্রত্যেকটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। বুঝতে পেরেছো? কারণ আগেই বলেছি কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল ভুক্তি সমান হলে তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। আমরা কি ক্লিয়ার হতে পেরেছি? দেখো, সো আমাদের এটা গেল স্কেলার ম্যাট্রিক্স। এবার দেখো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এবার দেখবো আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি, কাকে বলে? দেখো, সো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতে বোঝায় কোন কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের, দেখো প্রধান কর্ণের ভুক্তিগুলো, দেখো প্রধান কর্ণের উপরে, দেখো এখানে যদি এটা বলি কোন কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো প্রধান কর্ণের উপরের দিকে, প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলি, প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলি অশূন্য কিন্তু নিচের ভুক্তিগুলি শূন্য হলে, নিচের ভুক্তিগুলো শূন্য হলে তাকে বলি আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স, ইউটিএম, অথবা এটাকে বলছে কি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আশা করি বুঝতে পেরেছো যে ইউটিপিটা কি। এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা, যেমন ধরো আমি এখানে লিখলাম, তার মানে উপরেরটা কি অশূন্য থাকবে, এই ত্রিভুজটা মানে কি তোমার উপরের অংশটা কি থাকবে, তোমার যে উপরের অংশটা তোমার ভুক্তিগুলো অশূন্য থাকবে। যেমন আমি লিখলাম এ সমান, ধরো এখানে লিখলাম 1 2 3, তারপর দেখো এখানে লিখলাম 2, এখানে লিখলাম 3, এখানে লিখলাম ধরো 1, কিন্তু এখানে দেখো 1 0 0। তাহলে দেখো, তো এটা হচ্ছে প্রধান কর্ণ। এর উপরের গুলো দেখো কি বলছে, প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলি অশূন্য, উপরের ভুক্তিগুলি কি আছে? অশূন্য, কিন্তু নিচের গুলো শূন্য। আবার দেখো এখানে বি সমান লিখলাম ধরো 1 2 0 2, এটা লিখলাম। তাহলে দেখো, যদি আমি এটা লিখি, তার মানে দেখো এটা হচ্ছে প্রধান কর্ণ। তো প্রধান কর্ণের উপরেরটা কি আছে? অশূন্য, নিচেরটা কি আছে? শূন্য। তার মানে এটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার। উপর দিকে যদি ত্রিভুজ গঠন করে সেটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার, নিচের দিকে মান নিয়ে ত্রিভুজ গঠন করে সেটাকে বলি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ধরো সি সমান দিলাম 2 3 4 5 0 1 3 2 0 0 4 3 0 0 0 ধরো 3। একটু ভালো করে দেখো এটা। তো দেখো এটা হচ্ছে প্রধান কর্ণ। এই প্রধান কর্ণের উপরে কি আছে? সবগুলো
অশূন্য, কিন্তু নিচের গুলো কি আছে সবগুলোই শূন্য, তাই এই সবগুলোকে বলি আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এর মানে উপরের ভুক্তি সবগুলো অশূন্য থাকবে, নিচের ভুক্তি সবগুলোই শূন্য থাকবে। বুঝতে পেরেছো? দেখো এটার উপর দিকে শূন্য অশূন্য, এটার উপর দিকে অশূন্য, এটারও প্রধান করণের উপর সবগুলো হচ্ছে অশূন্য, তাহলে এটাকে বলি আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এবার দেখো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা কি? নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স কোন কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো, এখন কি হবে, প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো অশূন্য, কিন্তু কিন্তু উপরের ভুক্তিগুলি এখন হচ্ছে কি উপরের ভুক্তিগুলি শূন্য হলে তাকে কি বলা হয়, তোমার এলটিএম, তাকে বলি এলটিএম মানে হচ্ছে লো নিম্ন, এটাকে বলি কি আমরা নিম্ন ত্রিভুজাকার, বলে হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। আচ্ছা, তো এই ক্ষেত্রে তুমি যেটা করবা, এখন তুমি উল্টিয়ে যাবে, এবার কি হবে তোমার উল্টে যাবে মানগুলো। ধরো এবার 1 সমান লিখলাম, ধরো যে 1 0 0 লিখলাম হচ্ছে 2, আচ্ছা না 2 1 2 1 0 লিখলাম 3 3 1, দেখো 1 লিখলাম, ঠিক আছে। আচ্ছা, অথবা এখানে লিখলাম হচ্ছে 3 লিখলাম 1 3, আর এইখানে দেখো আমি লিখলাম হচ্ছে ধরো 2 0 2 3 2 3, ঠিক আছে। আর এটার কাছে যদি আমি লিখি, এই যে মানগুলি আছে এগুলো শূন্য দিয়ে আমি এইগুলোকে এখন কি করে দিলাম, ধর এখানে দিলাম 1 3, আচ্ছা 1 3 4 3 4 5, এখানে দিলাম 0 0 0 0 0। এবার দেখো সবগুলো হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কেন? কারণ দেখো নিচে ত্রিভুজ গঠন করছে, এটা কি উপরের গুলো শূন্য, প্রধান কর্ণের উপরের গুলো শূন্য, নিচের গুলো অশূন্য, প্রধান কর্ণের উপরের গুলো শূন্য, নিচের গুলো অশূন্য, প্রধান কর্ণের উপরের গুলো শূন্য, নিচের গুলোই অশূন্য। যেহেতু নিচের গুলো অশূন্য তাই এটাকে বলি নিচের গুলো অশূন্য, তো নিচে একটা ত্রিভুজ গঠন করছে, এইটাকে বলি আমরা লো লো ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা বলি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আমরা কি সবাই বুঝতে পারছি? শূন্য ম্যাট্রিক্সে দেখো শূন্য ম্যাট্রিক্স, এবার দেখবো আমরা শূন্য ম্যাট্রিক্সটা কি? কোন কর্ণ ম্যাট্রিক্সের কোন বর্গ ম্যাট্রিক্স, এটা বলা যায় বর্গ ম্যাট্রিক্সও বলা যায়, কোন বর্গ ম্যাট্রিক্সের, এটাকে আমরা ডাইরেক্ট বলে ফেলবো কোন বর্গ ম্যাট্রিক্সের, বা কোন বর্গ ম্যাট্রিক্স না বললেও আমরা বলতে পারি যে কোন একটা ম্যাট্রিক্সের সকল ভুক্তি যদি শূন্য হয়, এটাকে এইভাবে বলতে পারি, লিখে ফেলো তাড়াতাড়ি লিখো, কোন ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য হলে, কোন ম্যাট্রিক্সের সকল ভুক্তি, কোন ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য হলে তাকে তোমার শূন্য ম্যাট্রিক্স বলে। আচ্ছা, তখন এটাকে শূন্য ম্যাট্রিক্স বলে। যেমন ধরো আমরা লিখতে পারি 0 0 0 0, এই হচ্ছে এটা, ঠিক আছে, এই হচ্ছে তোমার এটা, এর সমান এটা ধরো আছে, তাহলে ধরো b সমান দিয়ে আছে এরকম 0 0 0 0 0 আন্ডা 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 আন্ডা, এই হচ্ছে একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। তারপর ধরো যে এই লিখলাম আরেকটা, সবাই মানুষে বলে গোড়ার ডিম পারে না, এই গোড়ার ডিম 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 গোড়ার ডিম, এই গোড়ার ডিম গোড়ার ডিম গোড়ার ডিম গোড়ার ডিম, এই গোড়ার ডিম, তাহলে এই সবগুলোকে বলবো আমরা শূন্য ম্যাট্রিক্স, ঠিক আছে। সবগুলো কি আছে? শূন্য ম্যাট্রিক্স। আমরা কি বুঝতে পেরেছি তাহলে শূন্য ম্যাট্রিক্সটা কি? আচ্ছা, তো এটা গেল, তারপরে আরেকটা লিখে দেই ডি। দেখো 0 0 0 0 0 0, গান গায়ে হয়ে গেল, একটা গান গেয়ে ফেললাম একটু ফাঁক দিয়ে। এই হচ্ছে আমাদের শূন্য ম্যাট্রিক্স। এই প্রত্যেকটা এইগুলোকে আমরা, এটা বর্গ ম্যাট্রিক্স, এটা বর্গ ম্যাট্রিক্স, এটা বর্গ ম্যাট্রিক্স, আচ্ছা এটা আয়ত ম্যাট্রিক্স, এটা আয়ত ম্যাট্রিক্স, কিন্তু এই দুটো হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। তো এই জন্য বলছি কোন ম্যাট্রিক্সের মানে সেটা বর্গ ম্যাট্রিক্স হতে পারে, সেটা আয়ত ম্যাট্রিক্সও হতে পারে। দেখো এবার আমরা দেখবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্সটা কি, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। দেখো প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স দেখার আগে এখানে আমার মনে হয় একটা ট্রান্সপোজ, একটা বিম্ব ম্যাট্রিক্স দেখবো আমরা। আগে দেখবো হচ্ছে আমরা বিম্ব, এটা লেখা না এখানে, বিম্ব ম্যাট্রিক্স। আচ্ছা, কোন ম্যাট্রিক্সের সারিগুলোকে কলামে, দেখো বিম্ব ম্যাট্রিক্স কাকে বলে? আমার মার্কার দেখেন দুইটা মার্কার ছিল, দুইটা মার্কার নতুন আছে, দুইটাই শেষ হয়ে গেছে, মনে এইটা একটা শেষ হচ্ছে, আরেকটা তো লেখা ভালোভাবে ওঠেই না। কোন ম্যাট্রিক্সের কলামকে সারি
বা সারিকে কলাম আকারে সাজালে, সারিকে কলামে রূপান্তর করে, সারিকে কলামে রূপান্তর করলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায়, তাকে বিম্ব ম্যাট্রিক্স বলে। তাকে বিম্ব ম্যাট্রিক্স বলে। এটার বিম্ব ম্যাট্রিক্স মানে তোমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এটাকে বলি আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। বিম্ব ম্যাট্রিক্স মানে হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, মানে বিম্ব তৈরি করা, বিম্ব হবে একটা। সো দেখো এই পেজে শুধুমাত্র ফিজিক্স আর ম্যাথই করতে পারবে, আর কোনো কিছু দেখা পাবে না। এবার দেখো এখানে কি বলছে, যে তুমি কলামকে সারিতে নিবা, ঠিক আছে, অথবা তুমি সারিটাকে কলামে নিয়ে যাবা। হয় সারিকে, যেমন ধরো আমি যদি বলি এ সময় একটা ম্যাট্রিক্স আছে 2, ধরো যেখানে আছে sin θ cos θ, এখানে দেওয়া আছে sin θ cos θ, এখানে দেওয়া আছে ধরো tan θ, এখানে দেওয়া আছে ধরো যে cot θ, ঠিক আছে, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন তুমি যদি চাও এটাকে এইভাবে লিখতে পারো, দেখো এ ট্রান্সপোজ, তুমি চাইলে এটাকে লিখতে পারো, দেখো সারি, এটা হচ্ছে কি সারি, এগুলো হচ্ছে সারি, তাহলে দেখো লিখতে পারো sin θ cos θ, লিখলাম sin θ, তার মানে দেখো এই প্রথম সারিকে কলাম আকারে লিখলাম, এবার দ্বিতীয় সারিকে কলাম, তার মানে কি লিখবো, এখানে লিখবো tan θ, এখানে লিখবো হচ্ছে cot θ। এই হচ্ছে তোমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে দেখো এটাকে এটি দ্বারা প্রকাশ করে, এটাকে লিখি হচ্ছে তোমার a প্রাইম অথবা এটি দ্বারা প্রকাশ করা হয়। এরকম ভাবে লিখতে পারি, যেমন ধরো এখানে বি একটা ম্যাট্রিক্স আছে, দেওয়া আছে 2 3, দেওয়া আছে এখানে 1 4 দেওয়া আছে, ঠিক আছে, 1 4 দেওয়া আছে। এটা দেখো বি প্রাইম অথবা বি ট্রান্সপোজ সমান কি লিখতে পারো, দেখো এই যে দেখো এটাকে তুমি চাইলে কি লিখতে পারো, এবার এটাকে তুমি চাইলে এখন দেখো এটাকে যদি চাও তাহলে 2 3 প্রথম লিখবো, দেখো 2 3, এই সারিটাকে কলামে নিয়ে আসছে, এই সারিকে আমি কলামে নিয়ে আসছি। এবার দেখো এই সারিকে যদি সারিকে নিতে চাও তাহলে প্রত্যেকটা সারিকে কলামে সাজাতে হবে। সারিকে যদি কলামে নিতে চাও তাহলে যতগুলি সারি আছে প্রত্যেকটা সারিকে তুমি প্রথম সারিকে প্রথম কলাম হয়ে যাবে, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তৃতীয় সারি তৃতীয় কলাম, মাথায় রাখতে হবে, ঠিক আছে। দেখো এটা হচ্ছে তোমার, এটা কি ছিল, এটা প্রথম কলাম, দেখো এটা ছিল কি প্রথম কলাম ছিল, এটা দেখো এটা হচ্ছে প্রথম সারি হয়ে গেছে কি প্রথম কলাম, আর দ্বিতীয় সারি হয়ে গেছে দ্বিতীয় কলাম। এই সারি কলাম বুঝতে পারছো? এবার দেখো এই হচ্ছে প্রথম সারি হয়ে গেছে প্রথম কলাম, এই হচ্ছে দ্বিতীয় সারি হয়ে যাবে দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি হয়ে গেছে কি দ্বিতীয় কলাম। তাহলে এই যে ম্যাট্রিক্স গুলো, এই ম্যাট্রিক্সকে বলি আমরা ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স অথবা বিম্ব ম্যাট্রিক্স বলে, বিম্ব, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো, তারপর দেখো এইখানে যদি এটা বুঝে থাকো, এরপর আমরা আর দুটো যাই। এবার দেখো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স কি, কোন ম্যাট্রিক্সের সারিকে কলামে বা কলামকে সারিতে রূপান্তর করলে যদি ওই ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বিম্ব ম্যাট্রিক্স, তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলে, তাকে প্রতিসম ম্যাট্রিক্স কি বলে। তাহলে এখন বুঝছো যে প্রতিসম ম্যাট্রিক্সটা আসলে কি। আমরা এখানে প্রতিসম ম্যাট্রিক্সটা আসলে কি পাচ্ছি, যে যা ছিল মানে হচ্ছে এমন একটা কিছু যে তুমি এটা রূপান্তর করছো, কিন্তু রূপান্তর করলে সে আগেরটাই আসছে, মানে শর্তটা কি সেটা দেখো। এবার শর্তটা কি, তো প্রতিসম ম্যাট্রিক্সের শর্তটা মনে রাখবা। তুমি দেখবা যদি দেখো যে কোনো একটা ম্যাট্রিক্স এ সমান হবে কি এ, এটা মানে হচ্ছে এ প্রাইম, মানে হচ্ছে কোন একটা ম্যাট্রিক্স যদি এ হয় তাহলে এটার উল্টায় দিলেও এটাই আসবে। যেমন ধরো এখানে লিখছি আমি, ধরো এ সমান দেয়া আছে ধরো sin θ দেয়া আছে, এখানে cos θ, আর এখানে লিখলাম আমি cos θ, এখানে লিখলাম ধরো sin θ। এই দেখো, এখন দেখো তুমি যদি এই দুটাকে সাজাও, এটা কি সারি, তাহলে আমি এটার কি পাবো, এ ট্রান্সপোজ সমান, এটাকে কলামে নিয়ে গেলাম, দেখো এটা কি প্রথম এ দ্বিতীয়, তাহলে দেখো এখানে দিচ্ছি এ প্রথম। এবার দেখো sin θ এ প্রথম, আর এই দেখো cos θ দিলাম, cos θ
মানে এই দুটাকে এভাবে সাজালাম। এবার দেখো এটাকে যদি সাজাও, দেখো এটা কি তোমার, দেখো এবার দেখো এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। তাহলে তৃতীয় দেখো, তৃতীয় কে নিলাম হচ্ছে এইখানে, আর চতুর্থটি লিখলাম কোথায়, সাইন থিটা এইখানে থাকছে। দেখো তো, তাহলে দেখো প্রথম সারিকে প্রথম কলামে আর দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামে, এতে করে কি দেখা যাচ্ছে কি কোনো পরিবর্তন হয় নাই। পরিবর্তন আছে এখানে, কোনো প্রকার পরিবর্তন নাই। যদি পরিবর্তন না হয় তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলি আমরা প্রতিসম ম্যাট্রিক্স। মানে কি হচ্ছে তোমার, যে এই হাত উল্টাইলা এরকম ভাবে ধর লাইনের সামনে এইটা দেখা যাচ্ছে একদম, যেমন সমতল দর্পণে যেটা দেখা যায়, যে আমি সমতল দর্পণে দাঁড়াইলাম ঠিক আমাকে দেখা যাচ্ছে, একই রকম দেখা যাচ্ছে, কোনো পরিবর্তন নেই, তাই না? আমার হাইট, আমি যে কতটুকু মোটা, ঠিক আছে, মানে সবকিছু একই রকম দেখা যায়। তো একই রকম যদি আছে, একদম হুবহু কপিটা যদি তৈরি হয়, এই কপিটাকে বলছি আমরা প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, এবার আমি যেটা করব, এবার দেখো এবার বিপ্রতিসম এখানে বলা আছে, তাই প্রতিসম ম্যাট্রিক্স শেষ। প্রতিসম ম্যাট্রিক্সের পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার বিপ্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্সটা কি? বিপ্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স কোন ম্যাট্রিক্সের কলামকে সারি এবং সারিকে কলামকে রূপান্তর করলে যদি ওই ম্যাট্রিক্সের ঋণাত্মক, আচ্ছা ওই ম্যাট্রিক্সেই পাওয়া যায় কিন্তু চিহ্ন ঋণাত্মক, চিহ্ন ঋণাত্মক থাকে, তবে ওই ম্যাট্রিক্সে পাওয়া যায় কিন্তু চিহ্ন ঋণাত্মক থাকে, তবে ওই ম্যাট্রিক্সকে, আচ্ছা করলে যদি ওই ম্যাট্রিক্স পাওয়া যায় কিন্তু চিহ্ন ঋণাত্মক থাকে, অথবা তুমি বলতে পারো ওই ম্যাট্রিক্সের ঋণাত্মক ম্যাট্রিক্স পাওয়া যায়, ওই ম্যাট্রিক্সেরই অনুরূপ ঋণাত্মক ম্যাট্রিক্সটা পাওয়া যায়, এভাবে সাজিয়ে লিখতে পারো তুমি চাইলে। তবে ওই ম্যাট্রিক্স, আচ্ছা তবে নতুন ম্যাট্রিক্সকে বিপ্রতিসম ম্যাট্রিক্সকে কি বলে? বিপ্রতিসম ম্যাট্রিক্স। লিখে ফেলবে এরকম, যে কোন ম্যাট্রিক্সের কলামকে সারিতে নিচ্ছ অথবা সারিকে তুমি কলামে নিচ্ছ, নেয়ার পরে ওই ম্যাট্রিক্সটাই পাচ্ছ কিন্তু চিহ্নটা ঋণাত্মক আসছে, ওই ম্যাট্রিক্সটাই পাচ্ছে কিন্তু চিহ্নটা হয়ে যাচ্ছে কি ঋণাত্মক, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলি আমরা বিপ্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, তো যেমন एग्जांपल স্বরূপ আমি তোমাদের বোঝাচ্ছি এখানে বিপ্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে, দেখাচ্ছি, ধরো মুছে দিচ্ছি এটা আমি। বিপ্রতিসম ম্যাট্রিক্সটা আমার কি তৈরি করতে হয়, তৈরি করতে একটু সময় লাগে। সো দেখো আমি দিয়ে দিচ্ছি এখান থেকে एग्जांपलটা দেয়া আছে কি, এখানে দেয়া আছে তোমার a সমান দেয়া আছে হচ্ছে 0 3 4, দেয়া আছে -3 -3 0 7, তারপর দেয়া আছে তোমার -4 -7 এবং হচ্ছে তোমার 0 দেয়া আছে। এই একটা ম্যাট্রিক্স দেয়া আছে। এখন এটাকে তুমি যদি ট্রান্সপোজ করো, চিন্তা করে দেখো, উল্টায় দাও। এখন এটাকে ট্রান্সপোজ করলে সুতরাং কি পাচ্ছ দেখো তো, এ ট্রান্সপোজ মানে হচ্ছে কি, দেখো উল্টালে দেখো তো, সারিকে আমি কলামে নিয়েছি, এই হচ্ছে কলাম, সারিগুলো আছে, তো কি লিখবো এটাকে 0 3 4, তাহলে প্রথম সারির কাজটা শেষ। প্রথম সারি কি একটা কলাম হয়ে গেছে, প্রথম সারি ছিল প্রথম সারি, এখন হয়ে গেছে প্রথম কলাম। ঠিক আছে, এবার দেখো দ্বিতীয় সারি, তো দ্বিতীয় সারিতে প্রথম কে ছিল -3, তারপর ছিল 0 7, তাহলে দেখো এই দ্বিতীয় সারি ছিল হয়ে গেছে কি দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি কি হয়ে গেছে দ্বিতীয় কলাম। তারপর দেখো তৃতীয় সারি কি আছে, এটা তৃতীয় সারি কি আছে -4 -7, তারপর আছে 0, তার মানে দেখো ছিল তৃতীয় সারি হয়ে গেছে তৃতীয় কলাম, এই তৃতীয় কলাম। এবার তুমি যে কাজটা করতে পারো, এইখান থেকে দেখো, এইখান থেকে একটা -1 এখানে মাইনাস কমন নিতে পারো। যদি এখান থেকে মাইনাসটা কমন নাও, দেখো একটা মাইনাস কমন নিলাম, সো মাইনাস যদি কমন নাও তাহলে কি দাঁড়াচ্ছে আমার, সো দেখা যাচ্ছে এখান থেকে তুমি লিখলে দেখো মাইনাস কমন নিলে পাচ্ছ, দেখো তো মিল আছে কিনা, তুমি একটু ভালো করে দেখো। এখানে যদি ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি মাইনাস মানে কমন নিতে গেলে, ম্যাট্রিক্সের কমন নিতে গেলে সকল সারি থেকে কমন নিতে হবে। তুমি যদি এখান থেকে একটা -1 কমন নাও তাহলে এখান থেকে নিতে হবে, এখান থেকে নিতে হবে। আমি আবারও বলছি, তুমি যদি এখান থেকে -1 কমন নাও তাহলে এখান থেকে নিতে হবে, এখান থেকে। আবারও বলছি, কোনো একটি সারি থেকে যদি কোনো একটা কিছু কমন নেওয়া হয় তাহলে প্রত্যেকটা সারি থেকে সমান সংখ্যা কমন নিতে হবে। যদি একটি কলাম থেকে কোনো কিছু কমন নেওয়া হয় তাহলে প্রত্যেকটা কলাম থেকে সেটা কমন নিতে হবে। এমন নিয়মটা হচ্ছে কি, যে কমন নেওয়ার সিস্টেমটা হচ্ছে তুমি -1 কমন নিয়েছো, তারপর প্রথম কলাম থেকে নিতে হবে, দ্বিতীয় কলাম থেকে নিতে হবে,
তৃতীয় কলাম থেকে নিতে হবে। যদি তুমি প্রথম সারি থেকে নাও তাহলে দ্বিতীয় সারি থেকেও নিতে হবে, তৃতীয় সারি থেকেও ঠিক একই মান তোমাকে নিতে হবে। কমন নিতে গেলে যেমন গুণের নিয়ম ঠিক, কোনো সারি কোনো কিছু গুণ করতে গেলে সবার সাথে গুণ করতে হবে, কাউকে তুমি বাকি রাখতে পারবে না, কাউকে তুমি বাকি রাখতে পারবে না। তো দাঁড়ান প্রথম সারি থেকে -1 কমন নিলে দেখো, তো প্রথম সারি থেকে -1 কমন নিলে 0 3 4 হয়ে যাচ্ছে। দেখো -1 কমন নিয়েছে যে -1, ঠিক আছে। তাহলে দ্বিতীয় সারি থেকেও নিতে হবে, তো দ্বিতীয় সারি প্লাস হয়ে যাবে কি, তৃতীয় সারি প্লাস হয়ে যাচ্ছে মাইনাস, শূন্যের সামনে প্লাস মাইনাস দেওয়ার কোনো ব্যাপার না, কিন্তু এই মাইনাস হয়ে যাবে কি প্লাস, তাহলে মাইনাস হয়ে যাচ্ছে কি প্লাস। এবার এখানে আসো, এটা মাইনাস প্লাস আছে কি হয়ে যাবে মাইনাস, প্লাস আছে হয়ে যাবে মাইনাস, তাহলে কত হচ্ছে -4 -7 0। বুঝতে পারছো? তাহলে আলটিমেটলি দেখো তো এটাই কি আসছে না, দেখো তো এটা আসছে না, ছিল তো এটাই আমার। তাহলে দেখো এখানে এ ছিল এ, ঠিক আছে, এটা যেটা পাইছো এ প্রাইম, এটা মাইনাস হয়ে গেছে, জাস্ট হচ্ছে কি এখানে এ হয়ে গেছে, আসছে তোমার এটা প্রাইম, উল্টিয়ে যখন দিছো তাহলে কি এ হয়ে গেছে কি মাইনাস এ মাইনাস এ প্রাইম। বুঝতে পেরেছো কি, এ টি বা ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ। তাহলে এই ধরনের ম্যাট্রিক্স যদি থাকে সেটাকে বলি আমরা বি প্রতিসম ম্যাট্রিক্স, মানে উল্টিয়ে দিলে মানগুলো সমান হবে কিন্তু চিহ্নটা আসবে ঋণাত্মক, মান সমান চিহ্ন ঋণাত্মক আসবে। আচ্ছা, সো আমাদের এটাও শেষ। তারপর দেখো যদি এটা বুঝে থাকো এরপরটাই যাই আমরা। তো আমাদের কোনটা শেষ হলো, বি প্রতিসম। এবার দেখো আমাদের সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্সটা কি, সমঘাতী ম্যাট্রিক্স দেখো, সমঘাতী ম্যাট্রিক্স। তো সমঘাতী ম্যাট্রিক্সটা কি, তো এটার মধ্যে তুমি, এটা হচ্ছে শর্ত, আসলে এটা হচ্ছে তোমার একটা শর্তের অধীনে ফেলা যায়। দেখো তাহলে সমঘাতী ম্যাট্রিক্সটা কি আমরা একটু দেখি। কোন বর্গ ম্যাট্রিক্সের, কোন বর্গ ম্যাট্রিক্সের, কোন বর্গ ম্যাট্রিক্সের, দেখো কোন বর্গ ম্যাট্রিক্সের এ সমান, দেখো এ ডট এ সমান, কোন বর্গ ম্যাট্রিক্সে এ ডট এ সমান যদি এত হয়, দেখো এ ডট এ সমান যদি এত হয়, কি বলছে এখানে সমঘাতী ম্যাট্রিক্স। যদি এই জায়গায় দুইটার গুণফল যদি এক হয়, দুইটা একই জাতীয় গুণ, মানে দুইটা একই জাতীয় ম্যাট্রিক্সের গুণফলটা কত আসছে এ হলে তাকে সমঘাতী ম্যাট্রিক্স বলে। দেখো সমঘাতী ম্যাট্রিক্স বলে, কি দিয়েছি আমরা, দেখছো কি এখানে সমঘাতী ম্যাট্রিক্সটা কি, যে আমার এখানে শর্তটা কি বুঝছো, যে দেখো শর্তটা কি দিয়েছি আমি, যে এখানে তোমার টোটালটা কি আছে, যে দুইটা ভেক্টর মানে হচ্ছে দুইটা গুণ করছো, গুণ করার পর এটাই আসছে এইটা এবং এটা তিনটাই সমান। এখানে তুমি গুণ করছো এর সাথে, মানে হচ্ছে তোমার সাথে তুমি গুণ করে তোমাকে পেয়েছো, তোমার সাথে তুমি গুণ করে তোমাকে পেয়েছো, এমন ম্যাট্রিক্স যদি হয় তাহলে এটাকে বলি আমরা সমঘাতী ম্যাট্রিক্স। এক্সাম্পল স্বরূপ এখানে আমি বলতে পারি, দেখো এগুলো আসলে তৈরি করে নিতে হয় আগে থেকে, তো এত সময় ছিল না যেন তৈরি করতে পারিনি। সো এক্সাম্পলটা তোমাদের দেখাই দিচ্ছি সমঘাতী ম্যাট্রিক্সে। যেমন ধরো এখানে আমরা লিখতে পারি সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে, ধরো এখানে 4 দেয়া আছে, ধরো এখানে এ সমান দেয়া আছে তোমার 4 দেয়া আছে -1 4 -1 আর হচ্ছে তোমার 12 -3, এরকম একটা ম্যাট্রিক্স দেয়া আছে, এখন তুমি যদি এটাকে করো মানে স্কয়ার করে দাও, দেখো এটাকে যদি তুমি স্কয়ার করে দাও তো 12 হতো। এটাকে তুমি যদি এরকম করো এ ডট এ মানে কি এ স্কয়ার সমান কত হলো এ, মানে গুণ করো। তোমাদের গুণের নিয়ম আমি শিখাই নাই, গুণের নিয়ম শিখাই নাই, সো আজকে গুণ শিখাবো না, জাস্ট নিয়মটা শিখাচ্ছি, মানে হচ্ছে শর্তটা শিখাচ্ছি যে কখন সমঘাতী হবে, এরপরের দিন এটা বুঝতে পারবা যে কেন সমঘাতী হয়। তো দেখো যদি এটা গুণ করি এটার সাথে এটা, মানে হচ্ছে এরকম, দেখো তাহলে 4 -1 12 -3 এটা ইনটু হচ্ছে, দেখো এটার সাথে আমি গুণ করব কি এটাই 4 -1 12 -3 এই, যদি গুণ করে দুইটা গুণ করার পরে দেখা যাবে কি 4 -1 12 -3 এটাই আসছে, গুণ করার পরে কাটাকাটি, গুণ করার পরে সবকিছু মিলে এটাই আসলো, তাহলে তখন এটাকে বলি আমরা সমঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, এবার দেখো সমঘাতী ম্যাট্রিক্সের পরে যেটা আসছে তোমার, সেটা হচ্ছে তোমার সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে এটা গেল আমাদের সমঘাতী ম্যাট্রিক্স। আর এটা তোমার অবেদঘাতী ম্যাট্রিক্স, অবেদঘাতী ম্যাট্রিক্সটা দেখো, অবেদঘাতী ম্যাট্রিক্স। তো কোনো বর্গ ম্যাট্রিক্সের এ সমান যদি আই হলে, দেখো এ ডট এর সমান যদি আই হলে তাকে কি বলি আমরা, অবেদঘাতী ম্যাট্রিক্স বলে। এটাকে বলি আমরা অবেদঘাতী
অবেদঘাতী ম্যাট্রিক্স, অবেদঘাতী ম্যাট্রিক্স। বুঝতে পেরেছো যে a ডট a সমান যদি i হয়, a ডট a সমান যদি i হয়, এর মানে হচ্ছে যেমন ধরো একটা एग्जांपल দিচ্ছি এরকম, a ডট a সমান যদি i হয়, যেমন ধরো এখানে 4 আছে, 4 4 4 4 এটা আছে, ঠিক আছে, a সমান এটা, এন্ড a সমান যদি এটা হয়, a সমান দেখা গেল কি তুমি এটা গুণ করছো, তুমি যখন গুণ করতে গেছো তখন দেখা গেল এটা রেজাল্টটা আসলো তোমার সেম, মানে গুণ করার পরে a ডট a সমান সমান অর্থাৎ 4 4 4 4 এটা গুণ দেখো 4 4 4 4 এটা সমান আসছে কত, দেখো এটা কত 0 0 0 0 আসছে, এই দুইটা যদি গুণ করি তাহলে এটা আসছে, অর্থাৎ কি আসছে i আসছে। এটা মানে কি বুঝি i না, এটা কি বুঝি আমরা, আচ্ছা দাঁড়াও এটা কিন্তু শূন্য ম্যাট্রিক্স বলি তাই না, এ i হলে দেখো এখানে কি বলছি যে যদি এটা শূন্য, আচ্ছা i না এটা হচ্ছে শূন্য হলে, সরি এটা একটু মিস্টেক হয়েছে আমার, যে a ডট a সমান যদি এত হয় তাহলে তাকে অবেদঘাতী ম্যাট্রিক্স বলে, i হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, একটু মিস্টেক ছিল, মানে আমি এখানে ঠিক করছি কিন্তু এখানে আমি লিখছি, দেখো এটাকে বলি কি আমরা শূন্য ম্যাট্রিক্স, এটা কি বলি আমরা শূন্য ম্যাট্রিক্স, ডাইরেক্ট আমরা এটাকে এভাবেও লিখতে পারি, এটাকে এরকম ভাবেও লিখতে পারি, মনে হচ্ছে জাইমেন অক্সিজেন তাই না। আচ্ছা কি বলছি এখানে, কোন বর্গ ম্যাট্রিক্সের a ডট a সমান এত হলে তাকে অবেদঘাতী ম্যাট্রিক্স বলে, যেমন ধরো এটা এবং এটা গুণ করলে দেখা যাচ্ছে কি এটা আসবে, এন্ড কিভাবে গুণ করলে এটা আসছে পরের ক্লাসে আমি অবশ্যই বোঝাবো, গুণ যোগ বিয়োগ পরের ক্লাসে আমরা বোঝাবো, জাস্ট আজকে হচ্ছে তোমরা এটা মনে রাখো যে কেন হবে, কোন শর্তে হবে এটা। আচ্ছা তাহলে এটা যদি অবেদঘাতী হয়, এখন দেখি আমরা আরেকটা দেখি হচ্ছে দেখো শূন্যঘাতী ম্যাট্রিক্স, এবার আছে কি শূন্যঘাতী ম্যাট্রিক্স, আমরা অবেদঘাতী ম্যাট্রিক্সটা এখানে দেখলাম, তাহলে শূন্যঘাতী ম্যাট্রিক্সটাকে এখানে আমি কি ভুল দেখতেছি দেখো তো, ওয়েট দাঁড়াও একটু একটু ঠিক আছিল, উফ শিট, সরি 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 আমাদের এটা ঠিকই ছিল, বুঝছো লজিকটা ঠিক ছিল, মানে হচ্ছে আমি শূন্যঘাতের एग्जांपलটা শূন্যঘাতী দিয়েছি, কিন্তু অবেদঘাতের এটা হচ্ছে এটা শূন্যঘাতী, এটা লিখো, এটা লিখে রাখো শূন্যঘাতী, এটা ঠিকই আছে, যা শূন্যঘাতী লিখে রাখো, এটা হচ্ছে শূন্যঘাতী, মিস্টেক হয়ে গেছে একটু। তো যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের a ডট a সমান এত হলে তাকে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলে, শূন্যঘাতী ম্যাট্রিক্স বলে, যেমন এটা সমান এটা হলে a ডট a মানে ডাবল কলাম, এটার সাথে এটা গুণ করলাম, গুণ করার পরে 0 0 পেলাম, তাহলে এই ম্যাট্রিক্সকে বলি আমরা শূন্যঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা যদি এটা শূন্যঘাতী ম্যাট্রিক্স হয়, তার মানে এখন আমরা দেখব হচ্ছে অবেদঘাতী ম্যাট্রিক্স। তো অবেদঘাতী ম্যাট্রিক্সের প্রথম লিখছিলাম দেখি, লিখে আবার মুছে ফেলছি, মানে উদাহরণটা দেখতে গিয়ে উদাহরণটা 0 0 দেখছি, তখন মনে হচ্ছে এটা তো এটা না, আচ্ছা হঠাৎ করে দেখলে যেটা হয়, এবার দেখো এটা লিখা যদি হয়ে থাকে, দেখো এবার হচ্ছে অবেদঘাতী ম্যাট্রিক্সটা, অবেদঘাতী ম্যাট্রিক্স, অবেদঘাতী ম্যাট্রিক্সটা হচ্ছে শর্তটা হচ্ছে এখানে i আসবে, এখানে আসবে i, এত হলে তাকে আমরা অবেদঘাতী ম্যাট্রিক্স বলি, জাস্ট i আসলে কি বলবো অবেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে এখানে কি হবে, এইখানে হয়ে যাবে তোমার 1 0 0 1 1 0 0 1, মানে হচ্ছে এটা i, এটাকে বলবো i2। যেমন ধরো एग्जांपलটা আমি দিচ্ছি, ধরো এখানে a সমান দেয়া আছে, ধরো a সমান দেয়া আছে হচ্ছে তোমার যেটা লিখছিলাম, ও আচ্ছা এটা তো লিখছিলামই আমরা 4, অবেদঘাতী তো শূন্যঘাতী হয়ে যাবে, অবেদঘাতী যদি লিখি আমি সেটা হচ্ছে তোমার 2 - 3, তারপর ধরো হচ্ছে 1 - 2 এরকম দেয়া আছে, এখন a সমান এটা দেয়া আছে 2 - 3 এবং 1 - 2 এটা, এখন যদি তুমি a ডট a করো, a ডট a মানে কাকে করছো এটাকে 2 - 3 আর করছো কাকে 1 - 2, যদি করি এখানেও লিখবা 2 - 3 1 - 2 করো, ঠিক আছে, যদি করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এটা। তো এই ধরনের এটাকে বলি আমরা অবেদঘাতী ম্যাট্রিক্স। এখন একটা বিষয় দেখো, এখানে কিন্তু i2 লিখেছি, কেন লিখেছি, কারণটা হচ্ছে এটা হচ্ছে কি 2/2 ক্রমের ম্যাট্রিক্স, যেহেতু এটা 2/2 ক্রমের ম্যাট্রিক্স তাই এটা লিখছি হচ্ছে আমি এই ম্যাট্রিক্সটা পড়ে ফেলবো, বিদেহী ম্যাট্রিক্স, বিদেহী ম্যাট্রিক্স। এটা কেন পড়াবো আমি বলে দেই, কারণ হচ্ছে আমাদের নির্ণায়ক যখন পড়তে যাবো তখন এগুলো পাবো, এই জন্য করাচ্ছি না আমি এটা। কোন ম্যাট্রিক্সের দেখো, কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, নির্ণায়কের মান শূন্য হলে, কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হলে তাকে নির্ণায়কের মান শূন্য, এখন নির্ণায়কটা কি সেটাই তো জানো না, নির্ণায়কের মান শূন্য হলে তাকে বিদেহী, তাকে বিদেহী বা সিঙ্গুলার, বিদেহী বা এটাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হয়, বিদেহী বা সিঙ্গুলার বিদেহী সিঙ্গুলার বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, বিদেহী সিঙ্গুলার বা
ব্যতিক্রমী, এটা খুবই ইম্পর্টেন্ট। ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে, খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখো, খুবই ইম্পর্টেন্ট। বিডিই ম্যাট্রিক্স বলে, খুবই ইম্পর্টেন্ট একটা এটা। সো যেমন ধরো একটা ম্যাট্রিক্স দেয়া আছে এরকম, জাস্ট হচ্ছে ধরো 2 2 3 2 দেয় 3 3, ঠিক আছে, এরকম একটা ম্যাট্রিক্স দেয়া আছে। এখন এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান ধরো এটা ছিল এটা, এর নির্ণায়ক যদি বের করি তাহলে ধরো এর নির্ণায়কটা হচ্ছে এরকম, এই যে এইটা মাইনাস এইটা, মানে হচ্ছে প্রধান কর্ণ মাইনাস গৌণ কর্ণ। দেখো 3 2 6 6, এইটার সাথে এটা গুণ করলে 6 আর এটার সাথে এটা গুণ করলে কত 6, কত পাচ্ছি আমি 0 পাচ্ছি। তার মানে এটা হচ্ছে একটা বিধেয় ম্যাট্রিক্স, একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স, অথবা এটা হচ্ছে একটা, এটা কি, এটা হচ্ছে তোমার ব্যতিক্রমী